কার্নোট সাইকেলে আমরা কি দেখেছিলাম, যে ধরো তুমি এইদিকে তুমি ভলিউম প্লট করছো আর এইদিকে প্রেশার, তাহলে একটা ছিল সমউষ্ণ, তারপরে ছিল রুদ্ধতাপ, তারপরে আবার সমউষ্ণ, কিন্তু এটা সম্প্রসারণ ছিল, এটা ই ছিল প্রসারণ ছিল, এটা কম্প্রেশন ছিল আর কি, তারপরে আবার রুদ্ধতাপ, এভাবে করে দেখেছিলাম। তো এখানে আমাদের কিছু হিট দিতে হয়েছিল সিস্টেমে, এখানে কিছু হিট বেরিয়ে গিয়েছিল, তাহলে এদের যে ডিফারেন্সটা ওটা কি দিচ্ছে, মানে ওয়ার্কটা দিচ্ছে। ঠিক আছে, তো এই ডিফারেন্সের ভ্যালুটা কোনটা হবে, বা এরকম যে কোনো যদি তোমার সিস্টেম হয়, এটা তো কার্নোট সাইকেলের ক্ষেত্রে যে কোনো সিস্টেম যদি হয়, আর সিস্টেমটা ধরো এরকম একটা সিস্টেম আছে, এখান থেকে তুমি এইভাবে নিয়ে গেলে, তারপরে এইভাবে নিয়ে গেলে, তারপরে এইভাবে নিয়ে গেলে, তারপরে এইভাবে নিয়ে গেলে, এটা ক্লোজ সাইকেল রিভার্সিবল সিস্টেম যদি হয়, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হয় সেটা হবে এর যে ক্ষেত্রফলটা, ক্লোজ সাইকেলটার যে ক্ষেত্রফলটা, ক্লোজ রিজনটার, ওটাই তোমার ওয়ার্ক ডান দিবে। এখানেও এই যে রিজনটা সেটা তোমার ওয়ার্ক ডান দিবে। বোঝা গেছে? তো এই কনসেপ্টটা একটু মনে রাখবে, কারণ এর উপরে আমরা অঙ্ক করব। ঠিক আছে, বা যেমন ধরো কোনো একটা রিভার্সিবল প্রসেস এখান থেকে গেল, তারপরে এখানে আসলো, তো এই জিনিসটা ওয়ার্ক ডান দিবে। আচ্ছা, কোনো একটা প্রসেস ধরো রিভার্সিবল কিনা জানি না, কিন্তু ও শুধু গেছেই, মানে একটা চেঞ্জ হয়েছে অবস্থায়, এখান থেকে এই অবস্থায় গেছে, প্রেশারটা চেঞ্জ হয়েছে, এটা তাহলে এই রিজনটা তোমার কি দিবে, ওয়ার্ক ডান দিবে পুরোটা। কিন্তু আবার যদি ব্যাক হয়ে আসতো তখন শুধু ভেতরেরটাই ওয়ার্ক ডান দিত। ঠিক আছে, ওকে। কারণ কি, কারণ একটা সময় তোমাকে সিস্টেমটার উপরে কাজ করতে হয়, আর একটা সিস্টেমটা নিজেই কাজ করে, তো দুটো নেট রেজাল্টেন্ট ওয়ার্কটা কি হবে, ভেতরেরটাই হবে, এটা মাইনাস হয়ে যাবে নিচেরটা। এই এই গ্রাফটার জন্য পুরোটা, আর এইটার জন্য এইটা, একটা প্লাস একটা মাইনাস, তো দুটো সাম করলে একটা এই ভেতরেরটাই পড়ে থাকে খালি, এই জিনিসটা। তো এই কনসেপ্টটা একটু লাগবে আমাদের, এখন সলভ করব অঙ্কগুলো, তো এই জন্য বললাম এটা। আচ্ছা, শুরু করা যাক তাহলে, অঙ্কগুলোই করা যাক, তাহলে বোঝা যাবে যে কীরকম কোশ্চেন আছে। তোমাদের কেমিস্ট্রি আছে পড়া নাকি? হ্যাঁ স্যার, আছে 10টা থেকে। 10টা থেকে? ঠিক আছে। আমরা লাস্ট এটা করেছিলাম, একটি কাচের ফ্লাস্কের, এটা করে নিয়েছিলাম। আজকে এটা করব, এটা পড়ো, এটা মনে হয় করতে পারবে। বলছে পারদের প্রকৃত হ্যাঁ স্যার, প্রসার, ওই বই থেকে ছিল। এটা হবে না? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তা এটা করে নেবে তাহলে, এটা। স্যার করে দেন স্যার এটা এটা। স্যার। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, ও করে দিতে বলছে যেহেতু। দেখো কি বলছে, কাচের আচ্ছা করো। হ্যাঁ, কাচের পাত্রে রাখলে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ওয়ান, মানে গামা ওয়ানটা হচ্ছে আপাত, এটা হচ্ছে কাচের পাত্রে, মানে আমি গ্লাস লিখে দিচ্ছি উপরে জি। আর অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে ওর আপাত যেটা হয় প্রসারণ গুণাঙ্ক গামা টু, এটা অ্যালুমিনিয়াম লিখে দিলাম, গামা টুটা আপাত। ঠিক আছে, তাই এই জন্য অ্যালুমিনিয়াম আর গ্লাস লিখে দিলাম। এবার কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ওয়ান, কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ওয়ান, তাহলে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা টু। দেখো এই কোশ্চেনটা করার জন্য আমাদের যে পয়েন্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি পাত্র যাই হোক না কেন, পাত্রটা যে ম্যাটেরিয়ালেরই তৈরি হোক না কেন, তার যে রিয়েল এক্সপ্যানশন যেটা হবে তরলটার, সেটা তো সেমই হবে না। মানে তুমি অ্যালুমিনিয়ামে রাখো বা হ্যাঁ স্যার। ইসে রাখো, তো সেমই হবে। তো আমি রিয়েলটা লিখছি, যে গামা ওয়ান রিয়েল রিয়েল। ইজ ইকুয়াল টু গামা টু রিয়েল। ঠিক আছে, আবার আমি একটা বলেছিলাম যে গামা রিয়েলটা কি হয়, গামা অ্যাপারেন্ট প্লাস গামা ওই কন্টেইনারটার, এটা বলেছিলাম। তো গামা ওয়ান রিয়েলটা কি বলবো, তা গামা ওয়ান গ্লাস যেটা ওটা, বা গামা ওয়ানই লিখছি,
আপাতটা প্লাস কি ওই গামা জিটা লিখবো, ওয়ানটা যেহেতু গ্লাসের। আর এইদিকে কি লিখবো, গামা টু প্লাস গামা অ্যালুমিনিয়ামটা লিখবো। কিন্তু আবার আমরা দেখো এখানে তো এগুলো দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, তাই না? তো আবার গামা মানে কি জানি, 3 টাইমস দৈর্ঘ্য প্রসারণ হয়। তো ওই জিনিসটা বসা এখানে, গামা ওয়ান গামা জি মানে 3 টাইমস আলফা জি, মানে আলফা ওয়ান ওটা বলেছে। আর এখানে গামা টু, আর এটা মানে হচ্ছে 3 টাইমস আলফা টু হবে। এটাই আলফা টুটা বের করতে হবে, তাহলে বুঝতে পারছো কত হবে। তাহলে এখানে গামা ওয়ান প্লাস 3 আলফা ওয়ান মাইনাস এটা হয়ে যাবে গামা টু, আর এইদিকে 1/3 চলে আসবে, এটা ইজ ইকুয়াল টু আলফা টু হলো। তাহলে এটা অ্যান্সার, গামা ওয়ান প্লাস 3 আলফা ওয়ান মাইনাস গামা টু, অপশান এ। ইজ ইট ক্লিয়ার? মানে মেন কনসেপ্টটা হচ্ছে এখানে এটাই যে রিয়েলটা সবসময় সেম হবে যে পাত্রেই রাখো না কেন, আর রিয়েলটার সাথে এগুলোর রিলেশনটা আমরা জানি এটা, আর এটাও জানি। স্যার গামা জি 3 আলফা 1 করলেন মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ হয়, তাই হ্যাঁ, তো? এটা আয়তন আমরা প্রসারণ গুণাঙ্ক। দেখেছিলাম তো, হ্যাঁ। এটা হয় এটা, আর হুম হুম, বিটাটা এটা হয় জানি থ্রি স্যার। 2 টাইমস আলফা, বিটাটা ক্ষেত্রটা। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে এটা তো একদম ইজি কোশ্চেন, এটা বলো কোনটা হবে 8 নাম্বারটা। ওটা বি হবে স্যার, জুল পার মোল প্রতি হুম ইউনিটে বি। জুল পার মোল, এটা ধরো মনে রাখার দরকার নেই, রিলেশন থেকেই তো বের করতে পারবে। এটা মানে ওয়ার্ক মানে জুল, আর এটা পার মোল পার কেলভিন, হয়ে গেল। এইটা ওই পাশে নিয়ে গেলে ওটা হবে। আচ্ছা, তারপরেরটা দেখো, এটা 9 নাম্বারটা। একটি পাত্রে টি উষ্ণতা ও পি চাপে 1 মোল অক্সিজেন আছে। একটি অনুরূপ পাত্রে 2টি উষ্ণতায় 1 মোল হিলিয়াম গ্যাস থাকলে তার চাপ কত হবে? 1 মোলই আছে, মানে এনটা তো সেমই আছে, তাহলে কি হবে, কোনটা অ্যাপ্লাই করবে? কি সমান এনআরটি স্যার? হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলেও হবে, নাহলে তুমি এটা অ্যাপ্লাই করো না, যেহেতু সবগুলোই চেঞ্জ হচ্ছে এখানে, তাহলে P1 V1 বাই স্যার টি পি ওয়ান ওয়ান বি আমাদের পি ওয়ান স্যার পিটি পিটি, হ্যাঁ স্যার ওইটা দিয়ে করলে হয়ে যাবে। এটা করো, তাহলেই তো হবে। হুম তাহলে এখানে P1টা পি পি, আর টিটা টি, একই পাত্র যেহেতু, তাহলে ভিটাও সেমই হবে। আর এখানে P2টা বের করতে হবে, V2টা ভি হবে, আর হ্যাঁ টিটা বলছে 2T, তাই না? সব কেটে যাবে, আর এখানে 2 2 কেটে গেল, এই সরি 2 কেন কাটবে, টি কেটে গেল, 2টা থাকবে। তাহলে এই ঠিক টু, আছে। P2 ইজ ইকুয়াল টু 2 টাইমস P হবে। এই এটা কাটবে না, ঠিক আছে, 2 টাইমস P হবে, তাহলে অপশন সিটা হবে। এইটা বলো 10 নাম্বারটা, এটা তো ইজি। স্যার ওটা পি অক্ষের সমান্তরাল হবে না? হ্যাঁ অবশ্যই, কোথা থেকে, কোন রিলেশনটা থেকে? দেখো নির্দিষ্ট উষ্ণতায় না, মানে বয়েলস ল। এটা বয়েল বয়েল হ্যাঁ, বলেছিল তাহলে নির্দিষ্ট এটা মানে পি অক্ষের সমান্তরাল হবে, কারণ পিবি ইজ এত ইকুয়াল টু সোজা কনস্ট। দিবেনি স্যার? দিবে কি না ওটা দিতেই পারে, না দেওয়ার কি আছে, না। আচ্ছা, তারপর এটা দেখো, এটা শোনো, বলো। আমি এখানে সবগুলো সহজ বললে সহজ দেবে না, কঠিন বলে কঠিন দেবে না, কি দেবে তাহলে? হ্যাঁ, তা কোনটা দিবে আসলে, কেউ জানে না কিছুটা কি দিবে। সহজ থাকবে। সহজও থাকবে, ওরা হুম হুম। সবাইকে দেখে দিবে না কোশ্চেনগুলো। হ্যাঁ স্যার, যেমন সবাই ফর্ম ফিল আপটা করে। হ্যাঁ হ্যাঁ, না হলে দেখা গেল কেউ করতেই পারছে না, ওরকম দিলে হবে না, তখন আবার রাস্তাঘাটে ভিড় জমবে লোকজনের। 11 নাম্বারটা দেখো, কি হবে বলছে, আদর্শ। ওয়ান বাই টু সমানুপাতিক হয় স্যার এটা। হ্যাঁ, 1/T হবে, কিভাবে? দেখো না, এইভাবে আদর্শ গ্যাস না, তো পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, মানে এনআরটি বা এটা বলো, 1 মোল নিয়ে নাও। এবার স্থির চাপ বলেছে, মানে পিটা তো কনস্ট্যান্ট এর মানে। এবার তাহলে আমি যদি ডিভি ডিটি করে দিই, তাহলে কি হলো, আর হয়ে গেল। এবার দেখো,
আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি? গামা যেটা, ওটার মানে কি? ওটার মানে হচ্ছে কতটা ভলিউম চেঞ্জ হবে, ঠিক আছে? যদি একক ভলিউমে কতটা ভলিউম চেঞ্জ হবে যদি তুমি ডিটি টেম্পারেচার বা একক টেম্পারেচার চেঞ্জ করো, মানে এই জিনিসটা। তো মানে এইভাবে লিখতে পারি 1/v ডিভি ডিটি, এটা মানে গামা। তো এখানে ডিভি ডিটি পেয়ে গেছি, তাহলে দুদিকে কি করতে হবে, ভি দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1/v করলাম, ডিভি ডিটি করলাম, তাহলে এইদিকে আর বাই ভি, আর এই যে পিটা ছিল ওটাকে নিচে নিয়ে চলে আসলাম। তো আর বাই পিভি মানে কি? আর বাই পিভি করলে 1/t হয়ে যাচ্ছে না এখান থেকে, 1 নাম্বার ইউজ করো। তাহলে এইটা মানে তো গামা, তাহলে গামা ইজ ইকুয়াল টু 1/t হয়ে যাচ্ছে। স্যার এই আর গামা ইকুয়েশনটা বুঝতে পারেনি স্যার, রিলেশনটা গামা সমান ডিভি বাই ডিটি এটা, আগের দিন হয়েছিল কি স্যার? এগুলো তো আমরা হুম? যখন এক্সপেনশন কোএফিসিয়েন্ট পড়েছিলাম তখন বলেছিলাম না। তুমি, আমরা এইভাবে পড়েছিলাম, দেখো, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, আর নিচে ছিল ভি ওয়ান। এটা, এটাকে গামা বলেছিলাম না। বিটা সমান ডেল এস দিয়ে করেছিল। হ্যাঁ, তুমি যদি বিটা বলো তাহলে ওখানে সারফেস গুলো করতে হবে S2 মাইনাস S1 বাই S1, এখানে T2 মাইনাস T1, একক টেম্পারেচার ডিফারেন্সের জন্য কতটা ওর ভলিউমে চেঞ্জ হচ্ছে বা সারফেসে চেঞ্জ হচ্ছে, ওটাই তো। হ্যাঁ স্যার, ওটা আপনি রেফারেন্সের ফর্মে লিখেছেন। হ্যাঁ, বুঝতে এবার এই ভি2 লিখেছেন, মাইনাস বুঝতে ডিভি পেরেছি করে স্যার। দিয়েছি, বুঝে গেছে না? হ্যাঁ, হুম, হুম, ওটা একই জিনিস। ঠিক আছে। এটা বলো, এই কোশ্চেনটাতে একটু মানে ভুল আছে আর কি। জলের ঘাটতি পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এটা আসলে জল এ- স্যার কেন হয়? হ্যাঁ, সেক হুম, দেওয়ার ব্যাগে জল ব্যবহার করা কেন হয়? তার কারণ জলের আপেক্ষিক তাপ বেশি, তাই তো? জলের হুম, আপেক্ষিক তাপ ওগুলো সবগুলো থেকে বেশি হয়, এই যা। আচ্ছা, আপেক্ষিক তাপ যদি বেশি হয় তাহলে লাভটা কি হবে বলো তো? ধীরে স্যার ধীরে গরম হবে, তাড়াতাড়ি। ধীরে ধীরে স্যার তাপ ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে একবার গরম ঠিক। জল নিয়ে নিলে তুমি অনেকক্ষণ ধরে সেক দিতে পারবে। ঠান্ডা হতে টাইম লাগে। হ্যাঁ, ওটাই বললো, ঠিকই বলেছে। এটা বলো, এসআইতে এটা কি হবে? এগুলো ডাইরেক্ট জানতে এটা জানা, স্যার কত এসআই কোনটা? 4200, হ্যাঁ, হ্যাঁ, জুল এটা হবে, কেজি ইনভার্স। অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটাই। ঠিক আছে, এটা ইউনিটটা দেখে নিবে। এই এটা, ইউনিট গুলো পড়ে স্যার মাঝে মাঝে হ্যাঁ, সমস্যা। ইউনিট গুলো কিসের পড়ে। বুঝলাম। এই কোশ্চেনটা আমি করে দিয়েছি শর্টসে, দেখেছো কিনা? কোথায় স্যার? হ্যাঁ, একটা এমনি ইউটিউবে শর্টস বানিয়েছিলাম, ওখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটার অ্যান্সার হবে, স্যার একটু বলে দেন, বলে দেন, আমি হ্যাঁ। বলেছি। দেখো এখানে কি বলছে, তিনটি তরলের উষ্ণতা, আপেক্ষিক তাপ এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তরল তিনটি সমান ভরে মেশানো হচ্ছে, তাহলে কি হবে? উষ্ণতার যে চূড়ান্ত টেম্পারেচারটা ক্যাপিটাল স্মল টি হবে, ঠিক আছে? তাহলে স্মল টিটা কত, ওটা বের করতে বলেছে, আর এখানে সিকোয়েন্সটা বলে দিয়েছে। তাহলে তিনটা তরল আছে, ঠিক আছে? এর হচ্ছে T1, এর হচ্ছে T2, এর হচ্ছে T3 টেম্পারেচার। এবার এটাকে মেশানো হলো সমানভাবে। তো এর একটা মেশানোর পরে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আসবে, ওটা টি। এবার এই টিটা বলছে কি, যে T1 থেকে ছোট, T1 থেকে ছোট আর এগুলোর থেকে বড়। এর মানে কি, এই যে লিকুইডটা আছে এ বেশি গরম ছিল, তাহলে এ কিছু টেম্পারেচার মানে হিট রিলিজ করবে যখন মিস হবে, আর এগুলো কম, যেগুলো গরম ছিল সেগুলো ওই হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। এই জিনিসটাই তো মেন ফান্ডা না এখানে। তাহলে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে পৌঁছাবে। এর মানে হচ্ছে, সাপোজ ধরে নাও 1 নাম্বার লিকুইডটা H1 রিলিজ করেছে, তাহলে এই যে H1 হিটটা রিলিজ করেছে, ওটা তো 2 নাম্বারটা আর 3 নাম্বারটা মিলে কি করবে, অ্যাবজর্ব অ্যাবসর্ব করবে করবে। স্যার। গ্রহণ আমি, করবে। হ্যাঁ, এটা আমি এরো দিয়ে এইভাবে বুঝাচ্ছি। এবার তাহলে হিট রিলিজ আর অ্যাবজর্ব মানে কি হয়, আমরা এমএসটি দেখেছিলাম না, এইচ ইকুয়াল টু কি হয়, এম এস টি, এইভাবে একটা রিলেশন পড়েছিলাম। এমটা হচ্ছে মাস, এসটা হুম, হচ্ছে স্পেসিফিক হিট, আর এটা হচ্ছে টি। তো এখানে C1 C2 দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে H1টা কি হবে, যেহেতু সমান ভরে তাহলে সবগুলোর ক্ষেত্রে এম ধরে নিচ্ছি, তাহলে এম C1। শিখুন। আচ্ছা, এখানে টিটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, তাহলে এখানে H1টার উষ্ণতার পার্থক্য কি, T1 মাইনাস টি হবে।
কারণ T1টা বড়, তাহলে T1 মাইনাস টি হবে। দেখো এই জিনিসটা বোঝা গেছে না? কারণ T1টা বড় না, তাহলে এই যে ডিফারেন্সটা T1 মাইনাস টি। আর H2টা কি হবে? MC2, এখানে হবে কি T মাইনাস T2 হবে, T মাইনাস T2, কারণ Tটা বড় এখানে। আর MC3 এখানে হবে T মাইনাস T3। এবার এখান থেকে শুধু কি করতে হবে, এই দেখো কেটে গেল সব, শুধু টিটা বের করতে হবে। তাহলে টিটা যদি আমি বের করতে যাই, তো টি টার্মগুলো থাক, আমি এগুলোকে একসাথে লিখছি। C1 T1, এখানে দেখো C2 T2 এই পাশে থাকলে মাইনাস, এই পাশে নিয়ে আসো প্লাস হয়ে যাবে। এটাও মাইনাস C3 T3 এই পাশে নিয়ে আসো, প্লাস C3 T3 হবে। আর টি গুলোকে এক পাশে নিয়ে যাও, তাহলে C1T প্লাস C2, এটা C2T, আর এখানে C3T, টি কমন নিয়ে নিলে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে টিটা বুঝতেই পারছো কি হবে, তাহলে C1 T1 প্লাস C2 T2 প্লাস C3 ডিভাইডেড বাই সামটা। তাহলে এটা অ্যান্সার এ হচ্ছে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা আমি এখানে করলাম না, তো আমি এই যে লাইনটা লিখলাম, তো এটা আমি লিখলাম, তো আমার 30 সেকেন্ড সময় গেল কি। তো তোমরা পরীক্ষায় যে করবে, তো এই লাইন অবধি পৌঁছে গেলে তাহলে বুঝতেই পারছো কি অ্যান্সার হবে, তখন ডাইরেক্ট টিক করো, আর এটা লেখার দরকারই নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, সময়টা একটু বাঁচবে স্যার ওটা। হ্যাঁ, আমরা কি 30 ক্যালকুলেশন স্যার, তার আগেই স্যার আমরা হয়ে যাবে দাগ, ভুলটাই না না, সমস্যা। ভুলটা দাগ করবে না, একটু করে করবে কি আর। এমন 30 কথা বলছো। একটা কোশ্চেনে 30 সেকেন্ড করে বাঁচালেও অনেক লাভ আছে। 16 নম্বরটা দেখো। রাব্বি, তুমি বকনি তুমি সব বেশি পাচ্ছো বলে। অঙ্ক তো পড়বে না স্যার, হ্যাঁ, না, তুমি বলছো সামান্য ঠিক যথেষ্ট পাওয়া যাবে বলে মনে হচ্ছে আমার। মানে 2016 সালে আর দেখেছি তো বেশি অঙ্ক পড়েনি, তো এবারও বেশি অঙ্ক পড়বে, খুব বেশি হলে হয়তো 20টা পড়বে টোটাল ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে। হ্যাঁ, হ্যাঁ, তো 20টা পড়লে কি, তোমার 20টা তোমার দেখ, হ্যাঁ। 20টা যদি পড়ে তাহলে হুম, কত পার্সেন্ট হলো বের করো তো, কত হলো? স্যার 33%। তাহলে 33% ম্যাথই আছে, তো কম আছে কি? হ্যাঁ, স্যার মাইনাস ওটা স্যার মাইনাস। রেহেনা সব হয়ে আমাদের তো পাসিং রেহেনা মার্কস সব পেয়ে 33 গেছে ম্যাথ আছে গুলো। স্কুলে হুম, পরীক্ষাগুলোতে। স্যার পাসিং মার্কস থার্টি, আমি পাসিং মার্কস পেরে গেলে 33 তো কে ভালো বললো? হয়। আমি আচ্ছা বলছি স্যার, মানে স্কুলে হ্যাঁ, পরীক্ষাগুলোতে এমনি জি, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট হয় না, 30-40% এরা বলছি। পুরো স্যার এই পার্সেন্ট। পরীক্ষাতেও তো স্যার পাসিং মার্ক না কি করবে স্যার, কাট অফ কি বলছে বুঝে যাচ্ছে না স্যার, সব এখানে কাট গন্ডগোল অফ, করে রেখেছে সিস্টেম। সব কাট অফই হবে ওগুলো, পাসিং মার্ক হয় না এখানে। না স্যার, এখানে কাট অফ বলতে কাট অফ নয় স্যার, এটা কাট অফ নয়, ও তো পাস কত করাবে স্যার বুঝে যাচ্ছে না, কাট অফ কি করে হয় স্যার, এখন তো কাট অফ নয়, ইন্টারভিউ এর জন্য কি এখানে কাট তো অফ সব হবে? মানে আহ, এদের যে সিস্টেমটা কিরকম করে করছে আমি বলতে পারছি না ঠিকঠাক। এখানে এটা 16 নাম্বার কোশ্চেনটা পড়ো। কোনো পদার্থের আচ্ছা, আপেক্ষিক তাপ, দেখো এখানে আপেক্ষিক তাপটা ভেরিয়েবল, তাই ইসের রেসপেক্টে, উষ্ণতার রেসপেক্টে। ঠিক আছে, তো ভেরিয়েবল যেহেতু, তাহলে বলছে কি যে এম ভরের ওই পদার্থের উষ্ণতা তুমি এত থেকে এত বাড়িয়েছো, তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, তো দেখো যখন আমরা H = লিখছি, তো এখানে তো আমরা এসটাকে ভেরিয়েবল ধরছি না, তাই না? এমএসটা কনস্ট্যান্ট। তো যদি ভেরিয়েবল থাকে মানে এটা, তখন কি করব? তাহলে তখন আমরা ইন্টিগ্রেশন করব। স্যার এজটা কি আপেক্ষিক তাপ ধরছি নাকি স্যার ওটা? হ্যাঁ, এসটা আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিটটাই তো আপেক্ষিক তাপ। হ্যাঁ, ওটাই বলছি স্যার। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাকে এখানে যেটা করতে হবে, H = MC/dt ইন্টিগ্রেশনটা করতে হবে, MS/dt আর কি, এইভাবে। তাহলে এখানে MC মানে কি, AT² dt, আর এটা হচ্ছে T1 থেকে T2 এর মধ্যে গেছে, তাহলে A তো কনস্ট্যান্ট, এগুলো বেরিয়ে যাবে, তাহলে T³/3। এটা যদি বসিয়ে দাও তাহলে কোনটা হচ্ছে বুঝতেই পারছো, MA/3, আর T2³ - T1³। তাহলে MA/3 T2³ - T1³ তোমার সিতে আছে।
স্যার এটা এমনি ফিজিক্সের কোনো এই নয় স্যার, ম্যাথ এটা, হ্যাঁ এটা ম্যাথই, কিন্তু তোমাকে ম্যাথমেটিক্স সাবজেক্ট। এই রিলেশনটা জানতে হবে। ফিজিক্সের এটা রিলেশনটা হচ্ছে ফিজিক্সের, তারপরে ম্যাথ। হুম হুম। হ্যাঁ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ ভালো করে জানতে হবে স্যার এগুলো করতে অবশ্যই গেলে। এখানে ইন্টিগ্রেশনটা তাহলে জানতে হচ্ছে, নাহলে ইন্টিগ্রেশন। আর তোমরা টিচার হিসেবে নিয়োগ হবে না তো, একটা টিচার তো চিটার ইন্টিগ্রেশন স্যার। টিচার হিসেবে নিয়োগ হলে তো ইন্টিগ্রেশন জানতেই হবে, মানে এটা কি বলে ওরা ভেবে নিয়েছে, জানো তোমরা আর কি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হুম এগুলো হুম, জানো। ওটা স্যার জানি। হুম, সব জায়গায় লাগছে স্যার, দুটো হ্যাঁ ছোটখাটো, বেশি তো লাগেনি স্যার। হ্যাঁ, তো এটা তো নর্মাল। 17 নম্বরটা দেখো। হুম হুম। বলছে একটি গিজার প্রতি মিনিটে 3 লিটার জলের উষ্ণতা এত থেকে এত বাড়িয়ে এত করে, মানে এত থেকে এত করে আর কি। তাহলে ওর ক্ষমতা কত? আচ্ছা ক্ষমতা মানে কি বলতো, ক্ষমতার এককটা কি বলতো? ওয়াট হচ্ছে ভাই, সময় ওয়াট হয়। হয় তো, ওয়াট What? ওয়াট। তো ওয়াট যদি হয়, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড না? হ্যাঁ। হুম। জুল পার সেকেন্ড। তো জুল মানে কি আমরা হিট বলতে পারবো না, হিট এনার্জি। আর সেকেন্ড মানে টাইম, তো এখানে 1 মিনিটে কোথায় গেল? 3 লিটার জল উষ্ণতা প্রতি মিনিটে, 1 মিনিটে হচ্ছে এতটা হিট, মানে টেম্পারেচার বাড়াচ্ছে। তাহলে কত হিটার, মানে কত হিট লাগছে, এর মানে এখানে আমি যদি পাওয়ার বের করতে চাই তাহলে কি আমি এটা লিখতে পারবো না, যে হিট বাই টাইম? তাহলে হিটটা কত দিচ্ছে পার মিনিটে গিজারটা, ওটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এমএসডিটি আর টিটা দেওয়া এমএসটি। আছে স্যার। হ্যাঁ টিটা দেওয়া আছে। দেখো হুম। এখানে হিটটা আমি বের করব কিভাবে? হিটটা দেখো জলের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 77 করেছে, তাহলে এমটা হচ্ছে 3 এসটা লিটার। ওয়ান। আর তোমার এটা হচ্ছে কত? স্যার লিটার কেন স্যার, এটা লিটার কেন বসবে স্যার, ভর বসবে তো। হ্যাঁ এমটা তো 3 না, 3 লিটার মানে কত কিলোগ্রাম, মানে অ্যাপ্রক্সিমেট 3 কিলোগ্রামই স্যার হয়, ঠিক আছে, কাছাকাছি। 3 লিটার মানে 3 কিলোগ্রামের কাছাকাছি হয়, ওই জন্য 3ই ধরে নিয়েছি। জলের আর ক্ষেত্রে স্যার শুধু। হ্যাঁ জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। আচ্ছা আর এখানে এসটা জলের ক্ষেত্রে কত? 42। ওয়ান। আমরা তো যদি ইসে বসাই, এসআই করতে বলা হয়। এসআইতে বসাচ্ছি 4200। আর এখানে কত এটা? 27 থেকে 77 মানে 50 নাকি? 50 50 স্যার। আর 20 70, হ্যাঁ 50। তাহলে এটা হচ্ছে হিট, তাহলে এটা জুলে আসবে তাই না, আমরা এসআইতে বসিয়েছি। তাহলে 3 × 42 × 50। আর টাইমটা প্রতি মিনিটে বলছে, এটা প্রতি মিনিটে, তাহলে সেকেন্ডে 60 করতে দিয়ে হবে। ভালো হবে। তাহলে 60 দিয়ে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা জুল পার সেকেন্ড হয়ে গেল, মানে এটা ওয়াট হলো অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি কাটি, 0 0 কাটো, 6 7 যা 42, মানে 70 হলো। তাহলে এটা কত হলো? 7 3 21 × 5, মানে 105। আর দুটো জিরো, এ তো ওয়াট। এগুলো অ্যান্সার গুলো কিলো ওয়াটে আছে, তাহলে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10.5 হবে। 10.5। তাহলে অপশন বিটা হবে, ঠিক আছে। দেখো স্যার অনেক যখন অনেক আপনি সময় শুনো, তখন অনেক সময়, কিছুই মনে হ্যাঁ আমি যে করতে যাচ্ছি ভুলে যাচ্ছি। দেখো আমি বলছি কি, যে অনেক সময় তোমাদের ইউনিট গুলো হেল্প করে, বুঝতে পারছো, ইউনিট গুলো ব্যাক রিভার্স ক্যালকুলেশনও করতে পারো অনেক সময়। তো ইউনিটটা এই জন্য মনে থাকলে সুবিধা হয়। এটা না আপনি বলছেন স্যার ওই যে স্যার এই ওয়াট, ওয়াট থেকে জুল পার সেকেন্ডে যে ইকুয়েশনটা খুঁজে বের করা নাকি স্যার? না না, এটা আমি একটা বললাম আর কি, অনেক সময় কাজে দেয় আর কি। মানে হ্যাঁ স্যার, এটা জুল পার সেকেন্ড, এখানে ইকুয়েশনটা মনে পড়ছে না। হ্যাঁ ডাইমেনশনাল অ্যানালাইসিস করেও অনেক সময় রিভার্স ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে।
ডাইমেনশনটা এস এর মান যে স্যার ওটা একটা শিখিয়ে দিবেন হ্যাঁ স্যার বলছি এস এর মান ডাইমেনশন 4 ক্যালকুলেশন 2 দিয়ে 0 কিভাবে 0 দাঁড়াও ও কি বলছে, এস এর মান কি বলছে ও? এস এর মান বলছি কি 4 2 0 0 যেটা বসানো হয়েছে এটা হ্যাঁ, এস এর মানটা তোমাকে জলের ক্ষেত্রে মনে রাখবে যে এস এর মানটা যেটা হয় 4200, এটা এসআই তে হয়, আর সিজিএস এ কত হয় 1 1 হয় না? হ্যাঁ 1 হয় এটা তো ক্যালোরি one। পার ডিগ্রি সেন্টিগ্রেড জুল পার কেজি হ্যাঁ, সিজিএস এ 1। এবার তুমি যদি বলো এর ইউনিটটা কি হবে, তাহলে ইউনিটটা h ইকুয়াল টু এমএসটি, এখান থেকে ইউনিটটা পেয়ে যাবে। হুম, কেজি দিয়ে আসবে এটা কিন্তু এখানে তো আমাদের ইউনিটটা দরকার নেই। কিন্তু জানতে চেয়েছিল একটা অঙ্কে স্যার এরকম এখানে হ্যাঁ তো ওটাই তো বলছি, যদি তোমার রিলেশনটা এখানে মনে আছে না এমএসটি হয়, তো এসটা যদি এ হয় তাহলে হ্যাঁ স্যার বুঝতেই পারছো এটা তো জুল, আর এটা তাড়াতাড়ি কিলোগ্রাম ইনভার্স, আর এখানে টেম্পারেচার কেলভিন ইনভার্স হয়ে গেল। সময় সেক সময় বলছি স্যার টাইম টেম্পারেচার কেলভিন। আচ্ছা এখানে দেখো, এগুলো তাড়াতাড়ি করো, এগুলো তো বলতেই পারবে। তাপীয় বিকিরণ, হ্যাঁ স্যার 18 সি হবে 18 কি হবে বলো? সি সি হবে। কি এটা লজিক আছে কি বলো তো? আমি বলেছিলাম না যে যে তোমার কি বলে কন্ডাকশন বা বাই কনভেকশনের জন্য শূন্যস্থান। মিডিয়াম দরকার, কিন্তু এখানে তো শূন্যস্থানেও আছে, এর মানে আবার লাইটও আছে, তো লাইট তো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে এর মানে কি হিটটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এটা তো হলো, তারপরেরটা দেখো, তাপ সঞ্চালনের বিকিরণই দ্রুততম, হবে? অবশ্যই বিকিরণই হবে। তারপরেরটা, রান্নার পাত্রের পরিজায়তনক আপেক্ষিক তাপ উভয় বেশি হওয়া দরকার উভয় বেশি দেওয়া, কম হওয়া দরকার স্যার উভয় কম হওয়া নাকি? ডিউ উত্তর হবে না স্যার পরিবাহিতাঙ্কটা বেশি আপেক্ষিক তাপটা কম আচ্ছা ঠিক আছে, অ্যানালাইসিস করছি। এটা দেখো পরিবাহিতাঙ্ক বেশি মানে তাড়াতাড়ি ট্রান্সফার হবে, তো আমরা তো ওটাই চাই, ওটাই চাই। আর দেখো আপেক্ষিক তাপ যদি বেশি হয়, এর মানে কি ওটাকে গরম করতেই বেশি সময় লাগবে, স্যার তো ওটা তো আমরা চাই না, আমি চাই যে তাড়াতাড়ি ও মানে গরম হয়ে যাক, তাহলে আপেক্ষিক তাপ কম হতে হবে, তাহলে সি হবে। মানে এগুলো বুঝলে এটা অ্যান্সারটা আমি ইজি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমরা ভাবলাম যে তাড়াতাড়ি গরম করবো এবং যত বেশিক্ষণ সময় দিয়ে তাপটা যেন থাকে না ও আগে তো একবার গরম করো, করলে সারাদিন খাওয়া যাবে স্যার আগে তো গরম, ও স্যার বলছে একবার গরম করলে অনেক খাওয়া হ্যাঁ গরম করতে অনেক সময় গ্যাস শেষ করে দাও। আচ্ছা এখানে তারপরে দেখো, তাপ সঞ্চালনের যে এটা প্রক্রিয়ার জন্য অভিকর্ষের উপস্থিত প্রয়োজন, পরিচালন পরিচালন হবে, কনভেকশন, তাই না? কারণ কি কন্ডাকশনে তো তোমার কি হচ্ছে, কন্ডাকশনে তো মলিকুল গুলো যাচ্ছে না, ও জাস্ট হিট ট্রান্সফার করে দিচ্ছে, আর পরিচালনেই খালি কি হচ্ছে, মলিকুলটা নিজেই যাচ্ছে, তাহলে সেখানে একটা গ্র্যাভিটির কাজ করছে, বুঝতে পারছো? তাহলে এটা পরিচালন বা কনভেকশন এটাই হয়। আর এখানে তো মিডিয়ামেরই দরকার পড়ছে না বিকিরণ। তারপরেরটা, হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন হয়, কঠিন পদার্থের মধ্যে দিয়ে কি হবে? পরিবহন পরিবহনই হবে না, পরিবহন পরিবহনই। তারপরেরটা দেখ, তারপর তো স্থির আয়তনে স্যার খালি গেছে স্যার ওটা আরো ছিল কি? ও আরো আছে নাকি? হুম এখানে আরো আছে না, কোন গ্যাস দ্বারা কৃতকার্য শূন্য হয়ে যায়। কৃতকার্য শূন্য হয় কখন? এটা যদি তাপ স্থির আয়তন হয়, তাই তো? ভিটা স্যার শূন্য হবে হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ডাব্লিউটা কি দেখেছিলাম, পি ডিভি, ডিভি জিরো হলে মানে ভিটা যদি চেঞ্জ না হয় তাহলে ডিভি জিরো, তাহলে ডাব্লিউটাও জিরো, স্থির আয়তনে। 24 নাম্বারটা দেখো, 10 মোল মানে ইউনিট মান দেওয়া আছে ভিটা দেওয়া আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করতে হবে। হ্যাঁ কি জানো, ডিকিউ ইজ ইকুয়াল টু
ডিডব্লিউ প্লাস ডিইউ। তো এখানে দেখো রুদ্ধ তাপ বলেছে, রুদ্ধ তাপ মানে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, তাহলে ডিকিউটা জিরো। তাহলে স্যার কি শব্দ হচ্ছে স্যার? উফ, কানটা কার কার হচ্ছে এটা হাম্বিয়া? কে এ স্যার? বলছে কি হয়েছে স্যার? কান্না করছে স্যার, বাবার এই ওর সমস্যা। ওর ছেলেটা চলে আসছে মনে হয়, ছেলে না মেয়ে কে আছে। আচ্ছা ডি, এখানে তাহলে ডিডব্লিউটা যেটা হলো মাইনাস ডিইউ হলো, এটা তাহলে 100 জুল যদি হয় তাহলে এটা মাইনাস 100 জুল হবে। হ্যাঁ ডিইউটা মাইনাস, এটা 100 বসিয়ে দাও তাহলে মাইনাস 100 জুল হয়ে যাচ্ছে। রুদ্ধতাপ মানে কোনো হিট এক্সচেঞ্জ হবে না, তাহলে ডিকিউটা জিরো। হুম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 25টা দেখো, 25 নম্বরটা। স্যার পি ভি টু দি পাওয়ার গামা দিয়ে করতে হবে। হ্যাঁ এখানে হ্যাঁ ওটাই দিয়ে করতে হবে, মানে এক পারমাণবিক আমার গামাটা কনস্ট্যান্ট এটা আয়তন, পি আয়তন ওয়ান হ- পি ওয়ান। আচ্ছা তুমি আমাকে এটা বলো, আয়তন হঠাৎ কমিয়ে এত করা হলো তাই না, এর ফলে গ্যাসের হ্যাঁ অন্তিম চাপে প্রাথমিক চাপে কত হবে? তাহলে কোনটা করবে, পিভি গামা টু দি স্যার পাওয়ার কনস্ট্যান্ট। স্যার হ্যাঁ এবার স্যার এখানে স্যার এই সমস্যা হচ্ছে যে এই যে হঠাৎ কমানো হলো, এখানে কনফিউজ করবে যে কোন সূত্রটা শোনো কাজে শোনো লাগবে আমি স্যার। এটাই বলতে যাচ্ছি, এটা বলতে দাও আমাকে, বলতে দাও। দেখো বলুন স্যার, বলুন যখন স্যার। এরকম মানে যখন আমরা জিওগ্রাফিতেও পড়ি না, যে ধরো কনভেকশনাল কারেন্ট যখন পড়ি, যে এখানে হাওয়াটা পুরো রাইজ করে গেল, তো এখানে যে রাইজ করে যায় তো এখানেও হঠাৎই রাইজ করে যায় এটা ধরি। এবার যখন হঠাৎ কোনো কমিয়ে দেওয়া হয় বা হঠাৎ উপরে চলে গেল, তো এই ক্ষেত্রে কি হয়, বাইরের গ্যাস মানে হিটটার এক্সচেঞ্জের ওর সময় পায় না। হঠাৎ তুমি ধরো হঠাৎ করে এত ভলিউম ছিল, কমিয়ে এতটা করে দিলে হঠাৎ করে, তো বাইরে থেকে যদি হিট আসতেও চায় ওর সময় নেই, তো পাবেই না আসতে। তো এই জন্য এই প্রসেসটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস বলি, এটাকে রুদ্ধতাপীয় পদ্ধতি বলি। ঠিক আছে, তো হঠাৎ করে যখনই থাকবে তো বুঝতে হবে এটা রুদ্ধতাপীয়, ঠিক আছে। তো হুম, রুদ্ধতাপীয় যদি হয় তখন আমরা তো এটা পড়েছি আগের দিন যে এই রিলেশনটা হয়, তো এবার এখান থেকে করতে পারবে। এখানে তুমি হঠাৎটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি ওই এখানে। গামার মান দিয়ে বলতে হ্যাঁ তুমি গামার মান দেখে এটা হ্যাঁ বলে দিয়েছো, হ্যাঁ। আচ্ছা শোনো, এখানে এক পারমাণবিক হ্যাঁ পিরিয়ড ওইটাই শোনো বলেছি। ওটা এটা ধরো নেই, এটা কোশ্চেনে নেই, তো তখন কি করতে? আচ্ছা হ্যাঁ এটা সেটা একটা সমস্যা হবে স্যার। দেখো এক পারমাণবিক বলে দিয়েছে, তো এর মানে কোশ্চেনে এটা নাও বলে দিতে পারে। এক পারমাণবিক মানে তোমাকে এটা জানতে হবে যে এটা 1.67 বা যত হয় 5/3, এটা হ্যাঁ মুখস্থ স্যার। রাখতে হবে, আমি বলেছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে গামা স্যার বলেছে আমার মানে তুমি বুঝে তিনটে গেছো। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ স্যার, 5-3 7-3 না কত বলেছিলেন স্যার, ভুলে গেছি। না এটা ছিল মনে নেই। 5/3, তারপরে হুম, মানে 5/3 মানে 1.67, আর এটা ছিল 1.4। 1.4 মানে কত হচ্ছে? এটা 1.3 হাতের 5 স্যার। 7/5 ছিল। 7-5 হ্যাঁ, স্যার বলুন। ওটা 3/2। আর এটা কত? 3 মানে 3/2 স্যার। হ্যাঁ, তো ওটাই, ওটা মনে রাখবে আর কি। এখানে এটা এটা দিয়ে স্যার একটা করো, অঙ্কটা হঠাৎ করে দেন ব্যাপারটা স্যার। চলে এটা গেল। করো, এটা করো। চিন্তা করে দেখো 4-3 মনে হয় স্যার ওটা। এটা যদি হয় তাহলে P1 দেখো কি বের করতে বলেছে, অন্তিম চাপ তো P2টা, তো আমি P2টা লিখছি আগে। তাহলে P2 V2 টু দি পাওয়ার গামা ইজ গামা ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার গামা, তো এটাই তো। তাহলে P2 ইজ ইকুয়াল টু P1, আর এখানে V1 বাই V2 টু দি পাওয়ার গামা। এবার কি বলেছে, কমিয়ে দেওয়া হয়েছে তাই না, V2টা V1 এর থেকে কমিয়ে দেওয়া হয়েছে, মানে এটা যদি V1 হয় তাহলে এটা V1/8 করা হয়েছে, টু দি পাওয়ার গামা মানে 5/3। এবার এটা V1 কেটে 8টা উপরে চলে গেল, তাহলে 8 টু দি পাওয়ার 5/3। 8 মানে 2 এর কিউব, তাহলে 5/3, 3 কাটলো, 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে P2 ইজ ইকুয়াল টু, এখানে P1 আছে, তাহলে 32 টাইমস P1, P1 সব জায়গায় আছে।
স্যার একটা কথা বলবো? বলো। বলছি বলো ওখানে রেহেনা বলো। হঠাৎ কমিয়ে দেওয়ার কথা বলেছে, ওখানে যদি বাড়িয়ে দেওয়ার কথা বলতো হঠাৎ করে। হ্যাঁ, তাও হঠাৎ যদি একই বাড়িয়ে অর্থ দেওয়া হয় তাও হবে, রুদ্ধতাপীয় হতে। বুঝতে পেরেছো? তাও ওটা তাহলে রুদ্ধতাপই কি ধরবে। হঠাৎ হঠাৎ থাকলে কি হ্যাঁ, রুদ্ধতাপ মানে হবো? মানে কনসেপ্টটা বুঝো, কনসেপ্টটা হচ্ছে হঠাৎ হঠাৎ, যদি কমিয়ে দেওয়া হয় বা হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ও সময় পায়নি হ্যাঁ যে বাইরে থেকে কোনো হিট আসুক ভেতরে, বা ভেতর থেকে বাইরে কোনো হিট যাক। এর মানে ওটা রুদ্ধতাপীয় হবে, অ্যাডিয়াবেটিক হবে। ওটা কমানো হোক বা হ্যাঁ বাড়ানো স্যার। হোক কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক আছে? আছে হঠাৎ স্যার। করে কাউকে কিছু বলে যেমন স্যার রেগে যায়, সেরকম রুদ্ধতাপীয় রেগে যাবে রয়ের মানে ও ব্যাস। বুঝতেই পারছে না বাহ। যে কি বলবো আর কি। হ্যাঁ স্যার। তো এরকম ব্যাপার। এটা তারপরেরটা দেখো, 26 নম্বরটা। হ্যাঁ স্যার, পিআরটি এর মধ্যে সম্পর্ক যেটা আছে ওটা হ্যাঁ, দিয়ে করতে হবে। তো আমরা তো ওটা জানি না, আমরা তো জানি এটা, আমার মনে নেই তো, ভুলে গেছি। তো আমি এখান থেকে বের করে নেব। হ্যাঁ স্যার, আমরা জীবন যাই দিয়ে বের করি স্যার। হ্যাঁ, তো মনে রাখতে আমিও পারি না, ওই পিভি টু দি পাওয়ার কেন, গামা থেকে এটা বের এটা করি। সবসময় মনে থাকবে, এটা পিভি টু দিবার ঘামাটা। এবার ওটা হ্যাঁ আমি স্যার, ভুলে হ্যাঁ গেছি ধরো, তো আমি কি করব, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি এটা করব যে পিভি ইজ ইকুয়াল টু আর টি আরটি হয়তো। দিয়ে করতে হবে। এবার এখান থেকে আমি পি আর টি এর মধ্যে তাহলে ভিটাকে রিপ্লেস করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর টি বাই পি হলো। তো আমি পি, আর এখানে আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে পি টু দি পাওয়ার কি হলো, পি টু দি পাওয়ার 1, এখানে 1 আছে, আর নিচে গামা, উপরে স্যার গেলে মাইনাস। বলছি স্যার, আপনি 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 যখন লিখছেন স্যার, এই হ্যাঁ, যে নিচের দিকে চলে আসছে এখানে স্যার, আপনার এটা স্ক্রিনের আপনার নামটা আসছে, এগুলো বুঝতে পারা যায় না। আপনি উপর দিকে লিখলে একটু সুবিধা হয়, এই যে যেরকম আচ্ছা দেখা যাচ্ছে বোঝা নাকি যায়। এখন? হুম, ও ছোট আচ্ছা, হয়ে বুঝতে যাচ্ছে হ্যাঁ, স্ক্রিনটা। বুঝতে পারছি, বুঝতে পারছি কি হয়েছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, এই কোশ্চেনের জায়গায় লিখে দেন না স্যার, অসুবিধা নাই তো। ওখানে লিখে দেবো। আচ্ছা, এর পরেরটা লিখে দিচ্ছি ওখানে। এটা স্যার বুঝতে এখানে পারিনি। এটা দেখা যাচ্ছে নাকি? এখানে লিখছি, দেখা ছাড়ো। যাচ্ছে। আপনার দেখো নামটা উঠছে। এখানে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা হচ্ছে তাহলে, বুঝতে আর পারি না এখানে স্যার। হুম। টি টু দি পাওয়ার গামা হচ্ছে, এটা এরকম ইজ হওয়া ইকুয়াল টু যাবে, ওটা কনস্ট্যান্ট। হাতে করে ওপরে উঠে যায়, ওতে উঠে যাবে ওটা। হলো? ও নিচে নামানো যায়, উপরে উঠানো যায় তো। স্যারের নামটার থেকে উপরে উঠিয়ে দাও ওটা। আরে একটু ঠিক আছে উঠেছে না, তাহলে আর কি, দেখবে। একটু একটু বুঝে যাচ্ছে। হুম ঠিক হুম আছে। হুম। দিস তো ওয়ান। এই জিনিসটাকে আমি কি এভাবে লিখতে পারবো না, পি প্রপোর্শনাল টু, মানে 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারবো না, পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস গামা বাই 1 মাইনাস গামা, और টি টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস 1। তো এবার এটার একটু সাথে স্পিডে হয়ে গেল স্যার, একবার বলে দেন। ঠিক আছে, ঠিক আছে, এখান অবধি ঠিক আছে, কথা পেয়েছি। এখান অবধি দেখতে পাচ্ছ তো না স্ক্রিনটা? মানে এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার, এই কোনটা? এখানে উপরে লিখছি। প্রথম থেকেই স্যার একটু করে দেন। রেড কালারের লিখছে, দেখতে পাচ্ছ না তুমি? আচ্ছা, ওয়েট ওয়েট, ও এটা মুছে দিই, কি আছে। হুম। মানে ডিজিটাল বোর্ড কিনতে হবে মনে হচ্ছে, বড়। অনেক ব্যাপার খরচা হ্যাঁ স্যার, হ্যাঁ, জানি, আমাদের অনেক স্কুলে ছিল অনেক এটা। খরচা সাপেক্ষ অনেক স্যার। খরচা, 2-3 লাখ টাকা লাগবে। দেখো আমরা এটা জানি, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? আর আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আমরা এটাও জানি, পি ভি ইকুয়াল টু আর টি 1 মোলের ক্ষেত্রে। তো এখানে যেহেতু পি আর টি এর মধ্যে রিলেশন আছে কোশ্চেনটাতে, তো আমি ভিটাকে রিপ্লেস করব, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে, আর টি বাই পি হলো। এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি, পি তো আছে, স্যার এখানে আর টি বাই পি করে দিলাম, পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে পি পাওয়ার 1 আছে, আর এখানে নিচে আছে তো পাওয়ার গামা, উপরে গেলে মাইনাস গামা হবে, আর টি টু দি পাওয়ার গামা হবে। আরটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টের সাথে মিক্স করে ওটা কনস্ট্যান্টই বলে দিচ্ছি, হলো। কিন্তু পি প্রপোর্শনাল টু তাহলে কি দাঁড়াচ্ছে, পি 1
মাইনাস গামা প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস গামা হবে, কারণ এই পাশে গেলে নিচে চলে যাবে, তো ওটা মাইনাস গামা হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে তাহলে পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস গামা, আর এটা যদি 1 মাইনাস গামা দিয়ে ডিভাইড করে দাও, দুইদিকে এইদিকে 1 হয়ে গেল, তাহলে এইদিকে হবে 1 মাইনাস গামা। তো ব্যাপারটা হচ্ছে পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস 1। তো এখানে কোশ্চেনটাতে কি দেওয়া আছে? কোশ্চেনটাতে দেওয়া আছে পি প্রপোর্শনাল টু টি কিউব, এইটা। আর এখানে আমার পি প্রপোর্শনাল টি টু দি পাওয়ার এটা, এর মানে এই জিনিসটা সমান কি হবে? 3, তাই না? তাহলে এটা কম্পেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে গামা বাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 হবে। তাহলে এখান থেকে গামাটা কত হবে? তাহলে গামা ইজ ইকুয়াল টু 3 গামা মাইনাস 3। তাহলে এই গামাটা এই পাশে নিয়ে আসো, 2 গামা, এটাকে 3টাকে এই পাশে নিয়ে আসো, মানে 2 গামা ইজ ইকুয়াল টু 3। তাহলে গামা ইজ ইকুয়াল টু 3/2। দেখো এখন ঠিক আছে? বলে আমার সেন্টেন্সগুলো বলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। না স্যার, আজকে ঠিকঠাক আছে স্যার, মডিফাই হয়েছে স্যার। না স্যার, সব দিনই ভালো ছিল, ও বেশি আরে, বলেছে স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে কি আছে, আস্তে ভাবছিল আস্তে জন্য শিখবা। চুপচাপ হয়ে গেছে। ওই চুপচাপ হয়ে গেছি আমি। তো এটা হলো, আমি স্যার ওই জন্য বলিনি স্যার, আপনি এত টানা বগলে স্যার গলায় ইয়ে হবে, প্রেশার পড়বে, হ্যাঁ সেই আমি জন্য বলেছি। তোমার ইন্টেনশনটা বুঝতে পেরেছিলাম, কোনো অসুবিধা নেই। না ভালো ছিল স্যার। হ্যাঁ, এখানে এটা দেখো 27। সম উষ্ণ প্রসারণের ক্ষেত্রে, সম উষ্ণ মানে টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, বাড়ে স্যার। তাহলে ফলে কি হবে? টেম্পার কোনো আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হবে? টি যদি ফিক্স থাকে, অভ্যন্তরীণ শক্তি কি হবে? একই থাকবে। ঠিক আছে, একই থাকবে স্যার। একই থাকবে এটা। কারণ টি অভ্যন্তরীণ শক্তি মানে কি? ওই অণুগুলোর গতি শক্তি বা এগুলো, তো তো টি যদি চেঞ্জ না হয় তাহলে সেমই থাকবে, আগে যা ছিল এখনো সেম। 28 নম্বরটা দেখো, আবর্ত প্রক্রিয়া মানে রিভার্সিবল এটা কি প্রসেসে। শূন্য হবে? এটা কি শূন্য হবে স্যার? আচ্ছা, এখানে না শূন্য কেন হবে? কোশ্চেনটা পড়ো। বলছে কি কোন সংস্থার অভ্যন্তরীণ শক্তি, শূন্য হবে কেন? অভ্যন্তরীণ শক্তি তো আগে যেটা ছিল ওটাই হবে না, মানে চেঞ্জ হবে না, এটা বলতে পারো। বুঝেছো? মানে একই থাকবে নাকি স্যার তাহলে? হ্যাঁ, একই থাকবে তাহলে। মানে আবর্ত প্রক্রিয়ায় একটি পূর্ণ চক্র শেষে কোন সংস্থার অভ্যন্তরীণ শক্তি কি হবে? মানে আবর্ত প্রক্রিয়া মানে কি? যে স্টেটে থেকে গিয়েছিল অন্য স্টেটে, আবার সেই স্টেটেই ফিরে আসলো, তো সেই স্টেটেই ফিরে আসলো, মানে অভ্যন্তরীণ শক্তিটা সেমই হবে আবার, তাহলে একই থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে শূন্য কেন হবে? শূন্য তো আগেও ছিল না, যখন ইনিশিয়ালি, তখনও তো কিছু ওর গতি শক্তি বা ছিলই। বোঝা গেছে? এটা অভ্যন্তরীণ শক্তি, এটা অন্য কিছু না। ও তুমি অন্য কিছু ভেবে নিয়েছো মনে হয় অভ্যন্তরীণ শক্তিটা। আচ্ছা, এই যে এখানে গামা ইজ ইকুয়াল টু 3/2 বলা আছে, তো এর মানে কি, কোন গ্যাস বলেছে বলো তো? এটা হচ্ছে স্যার, পারমাণবিক স্যার। কি ট্রাইঅ্যাটমিক? ট্রাইঅ্যাটমিক গ্যাস। ট্রাইঅ্যাটমিক। তো এই গামাটা দেখে বুঝতে পারবে তুমি কোন অ্যাটমিক, মানে কত কিরকম গ্যাসটা। স্যার আর এই ইকুয়েশনটা লাগবে না স্যার, সিপি মাইনাস কি সিভি বলছে? সমান আর। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এটা হলে হ্যাঁ হ্যাঁ ওটাই লাগাও, হয়ে যাবে। দেখো এই রিলেশনটা তোমরা জানো, স্যার ওটা করেছি আমি, এটা লাগে। হয়ে গেছে না? CP/CV = 3/2 করলাম, আর CP সিপি মাইনাস মাইনাস সিবি CV মানে সমান আর, আর ওখান থেকে বের করেছি। হ্যাঁ, আর এখানে গামা করে ইজ দেন ইকুয়াল, স্যার, করে দেন। গামা ইজ ইকুয়াল টু 3/2 না, গামা মানে কি সিপি বাই সিভি। CP/CV সমান 3/2। সিভি। হ্যাঁ, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি হলো? 3/2 টাইমস সিভি। তাহলে বসিয়ে দাও এখানে 3/2 মাইনাস 1, সিভিটা কমন নিয়ে নাও, আর তাহলে এখানে হলো 1/2, মানে সিভি ইজ ইকুয়াল টু 2R। বাট সিভি ইজ ইকুয়াল টু 2R অপশানে আছে কোথাও কি? নেই। তো আমরা দেখবো যে সিপিটা আসছে কিনা কি। তাহলে এখানে যদি সিপিটা বসিয়ে দাও, সিভিটা
তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিভি, মানে আর প্লাস 2r মানে 3r। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 3r, সিভি ইজ ইকুয়াল টু 2r। তো কোনটা আছে? বিটা। এটাই আছে, ঠিক আছে। সমস্ত লেখের নথি সর্বদাই একটি রুদ্ধতাপ সমস্ত প্রতিরোধ লেখের কম নথি, হবে, হ্যাঁ ফলে বলো, এটা বলেছি আমি। কি হবে? হ্যাঁ কি হবে একদম স্যার? আস্তে আস্তে হবে। সমস্ত লেখের নতি কি হবে? রুদ্ধতাপ লেখের নতি থেকে কম হবে, তাই তো তো? কম হবে। হ্যাঁ, তো এটাই হবে। হুম। কারণ আমি বলেছিলাম না, পিভি একটা হয়, একটা পিভি টু দি পাওয়ার গামা হয়। তো যদি প্লট করো তাহলে একটা এরকম যদি হয়, একটা এরকম হয়, মানে রুদ্ধতাপের নতিটা বেশি, স্টিফনেসটা, এখানে নতিটা কম। মানে স্যার ট্যান থিটার মানটা কম হবে নাকি? হ্যাঁ, কি বলে? ওটা হ্যাঁ ট্যান থিটাই হয় নতিটা, ডিওয়াই ডিএক্স যেটা। হুম। তারপরে 31। কিউস মানে আপনাদের সাথে সামান্য ডিকিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডব্লিউ, ওটা থেকে করেছি স্যার। হ্যাঁ, কি বলছি, একটি এই যে সংস্থা, তাপ শোষণ করে একটি সংস্থা এত জুল এটাকে তাপ শোষণ করেছে, নেগেটিভ পজিটিভ। ফলে অভ্যন্তরীণ শক্তি এত বৃদ্ধি পেয়েছে, তাহলে কৃতকার্য কি? তাহলে ওটাই করবে যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডি কিউ যদি 110 হয়, ঠিক আছে, আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে 50, তাহলে ডিডব্লিউ কত হবে? এটা মাইনাস করে দাও, তাহলেই হবে। কত হচ্ছে? স্যার 70, 70ই তো হচ্ছে। হ্যাঁ না, 70 কোথায় ঠিক হচ্ছে? আছে। 110, 48, 40 আছে কি? 70। ও, এটা 40 আছে না? ওটা 50 লিখেছেন আপনি। সেটা আমিও তো ভাবছি কি হবে, অ্যান্সার তো হচ্ছে না। এটা 40, ঠিক আছে, তাহলে এটা 40 আছে। মাইনাস করলে 70 হচ্ছে। তারপরটা স্যার এই ফিজিক্স অঙ্কগুলো তো আছে, তো আমি এটা যদি কেমিস্ট্রি নিয়ম দিয়ে করি তাহলে একটু উল্টো উত্তরে চলে আসে। এবার আমি বুঝতে পারছি না কখন ফিজিক্স এটা অ্যাপ্লাই করবো, কখন কেমিস্ট্রিটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, না এই না, প্রবলেমটা স্যার আমি আপনাকে কালকে বলছিলাম। তোমার ফিজিক্সেরটা কই অ্যাপ্লাই করে করো। দেখান দিন স্যার, এটা কই বইতেই করছি স্যার, কই আমি একটা কথা কেমিস্ট্রিতে বলি। অ্যাপ্লাই করুন স্যার, এটা তো হবে নি, আমি মাইনাসটা হবে। এটা ফিজিক্স থেকে অঙ্কটা করছি বলে আমি ওইটা ওই ফর্মুলাটা করেছি, ডিকিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডব্লিউ। না না, আর কেমিস্ট্রি আছে ডিইউ হুম। ডিকিউ প্লাস ডিডব্লিউ। তো আমি বলছি সাইনে কি, চেঞ্জ হলেও একটা সময় এখানে পাল্টে যায় স্যার। শোনো, এখানে কিন্তু শোনো না, মাইনাস। শোনো, এখানে বলছে হ্যাঁ স্যার। সংস্থাটি দ্বারা কৃতকার্য, মানে সিস্টেমটা যখন নিজে কাজ করে তখন ডিডব্লিউটা পজিটিভ হয়, তো এখানে পজিটিভই হবে, ঠিক আছে। স্যার ওটা কেমিস্ট্রিতে উল্টো বোঝে। ডিফারেন্স হয় স্যার। মানে হ্যাঁ আমরা তো এখানে স্যার, এটি এইভাবে বলতে। কনভেনশন ধরেছি না, তো তুমি নেগেটিভ এটা হয়। একটু বুঝে করবে। ডিফারেন্সটা কেন হয় স্যার, আমরা বুঝে উঠতে পারছি না আরে আমাদের এটা ভিতরে। কনভেনশন, তুমি কোনটাকে, একটা ধরো, মানে তুমি একটাকে পজিটিভ ধরবে, একটাকে নেগেটিভ ধরবে। তো এবার তুমি কেমিস্ট্রির লোকগুলো বলছে যে না আমি এটাকে পজিটিভ ধরবো, কোনটাকে, যে সংস্থার উপরে আসলে যদি কাজ করা স্যার, হয়। ফল আচ্ছা তো না ওই কেমিস্ট্রিতে স্যার এটা স্যার আছে একটা যে দ্বারা যদি ব্যাখ্যা কাজ দিয়েছিল। করা হয় তাহলে এটা নেগেটিভ হয়। হ্যাঁ, রেজাল্ট তো না আর স্যার, ওই যদি ফিজিক্স স্যার একটা কেমিস্ট্রি স্যারটা উপর কাজ একটা করা হয় ব্যাখ্যা তাহলে দিয়েছিলেন। কিসের? কেমিস্ট্রি স্যারটা ব্যাখ্যা দিয়েছিলেন এরকম যে যদি সিস্টেম কার্য করে তাহলে সেক্ষেত্রে সিস্টেমে ইন্টারনাল এনার্জি কমে যায়, তাহলে সেই জন্য এটা মাইনাস ধরা হয়। আচ্ছা, ওটা এরকম কেমিস্ট্রিতে, তাই ব্যাখ্যা না? বলেছিলেন। সিস্টেমটা কার্য করছে, হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ ওর স্যার, দুটো ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে, তো নেগেটিভ হচ্ছে। দেখুন আলাদা আলাদা। মানে মেন স্যার পয়েন্ট আমি হচ্ছে, একটা যাই হোক, ঠিক করে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একটা কথা বলছি স্যার। কনসেপ্টটা কেন এলো এই জায়গাটাতে না না, বুঝে উঠতে কিন্তু পারছি শোনো না, এখানে শোনো, আমি বলছি কি, যে আমরা এখানে শুরু করেছিলাম কি, কোনো একটা সিস্টেমে যদি আমরা হিট দিই, হিট যদি দিই, তাহলে এই হিটটা দুটো ভাবে ইউজ হয়, একটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, আর একটা কৃতকার্য হয়। এটাই কার্যকরী। হ্যাঁ, একটা পার্ট কৃতকার্য হুম। করে। তো এই সিস্টেমটা কৃতকার্য করে, এই জন্য প্লাস আমরা ধরেছি, বোঝা গেছে। আর তুমি যে বলছো ইন্টারনাল এনার্জি ই করছে, তো ওটা তো তখন হিটের ব্যাপারটা আসছে না, তাহলে আমি তো এখানে আমি মানে অ্যারাইজই স্যার করেছি, ওটা হিট দিয়েছি ডিসচার্জের বলে তারপর ক্ষেত্রে রেজাল্টটা দরকার। এসছে। আমি আগে সিস্টেমটাতে হিট দিয়েছি, ওটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এই হিসেবে, তো এই জন্য প্লাস করে করেছি এখানে।
স্যার এটা আমি একটা ব্যাপার বুঝলাম যে ফিজিক্সের ক্ষেত্রে যদি সংস্থাটি দ্বারা কার্য করা হয় তাহলে ওটা পজিটিভ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই মনে রাখো তাহলেই হবে। আর আর এই কেমিস্ট্রি কেমিস্ট্রিতে উল্টোটা। উল্টোটা হবে, এটা একটু মনে রাখলে ভালো। কারণ আমি এবার স্যার এই আরো 2-3টে অঙ্ক অন্য বই থেকে করছিলাম। এবার আমাদের কেমিস্ট্রি নিয়ম দিয়ে করছি যে দ্বারা কৃতকার্য মানে নেগেটিভ দেবে, নেগেটিভটা আনসার করছি, এবার দেখছি না পজিটিভটা উত্তর দেওয়া আছে। তো সমস্যা তো এটা। কিন্তু ওখানে ওটাই হবে, কেমিস্ট্রি আর ফিজিক্স বুঝতে পারবেনি আর ঘেটে দিয়ে ঘ করে দেবে। এটা আমি কি করে? স্যার আমি ভেবেছি যে কেমিস্ট্রি আর ফিজিক্স তো মানে দেখো পরপর এখানে থাকে, এরা আবার করেছে কি, দেখো এটাও অ্যান্সার দেওয়া আছে। ওইটাই তো বলছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, যেটা মাইনাস প্লাসটাও দেওয়া থাকে, মাইনাসটাও হয়? দেওয়া থাকে, প্লাসটাও দেওয়া থাকে আবার। মানে তুমি যদি এইভাবে ধরো যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ মাইনাস ডি ডাব্লিউ, এটা বলছো তো? হুম। মানে এখানে মাইনাস পি ডিবি, এটাই তো? না স্যার, হ্যাঁ হ্যাঁ ডি ইউ সমান ডি কিউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা, ডি ডি ইউ কিউ সমান সমান ডি কিউ যেটা ঘুরে। প্লাস পি ডাব্লিউ, হুম, এটা ডি ডাব্লিউ, এটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো একই প্লাস। ব্যাপার, এটা এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। হ্যাঁ ওটাই স্যার। বললাম, ওটা একই হ্যাঁ, আছে। এই জিনিসটা বলছো তো? এটা হ্যাঁ যদি স্যার, করি তাহলে আপনারটাই এখানে হবে। কি হবে, ডিইউ থেকে ডিকিউটা বাদ যাবে তো, তাহলে এখানে 40 মাইনাস 1, এটা তাহলে মাইনাস 17 হয়ে যাবে সেক্ষেত্রে। হুম। হ্যাঁ, তো ঠিকই আছে না, মানে মাইনাস 70 হলে না ভ্যালুটা তো স্যার ওটাই। শোনো না, না স্যার, অনেক অপশন গুলোতে কিন্তু মাইনাসও দেওয়া থাকে, -70 +70 এরকম অপশন আছে, এইটাতে নেই। কিন্তু কি অন্য করবো? হ্যাঁ আরো অনেক বইতে হ্যাঁ, ও প্লাস তাহলে মাইনাস দিয়ে ওটা দেওয়া একটু থাকে স্যার। বদলা নিতে চাইলে তখন ওইভাবেই দিতে হয়। আর আমি দুটো তখন কোশ্চেনটাকে দুটো কোশ্চেনটাকে স্যার জিজ্ঞেস করবো যে তুমি কেমিস্ট্রি না ফিজিক্সের। কেমিস্ট্রি না ফিজিক্স না? এটা 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 না কিন্তু স্যার, এখানে না বলে বলতে পারি হ্যাঁ ও, আমি ভাই বলি ওরা। কি স্যার, বললাম উত্তর বলে হ্যাঁ ও কি যাচ্ছে। স্যার স্যার বলছে স্যার বলো, স্যার বলো। আমি বলছি কি, এইখানে যে ওই একজন ম্যাডাম বললেন না যে হ্যাঁ কখনো স্যার মাইনাস বলুক। 70 থাকে কখনো প্লাস 70 থাকে, হ্যাঁ তো এবার যদি -70 +70 থাকে, ধরে নিলাম যে আছে -70 আছে +70 আছে, তখন ওই কোশ্চেনটা একদম নির্ঘাত কেমিস্ট্রি থেকে বেসিসে করা, ঠিক আছে? ওইটা আমাকে তখন -70টাই নিতে হবে। হুম। আর ফিজিক্সের রেসপেক্টে যদি ধরা হয় তখন আমরা সব পজিটিভটা ধরে নেব। হ্যাঁ, ফিজিক্সের রেসপেক্টে মানে ও বলতে সংস্থাটির চাইছে যদি দ্বারা মাইনাস কাজ। প্লাস অপশনে থাকে। শোনো না, তুমি এটা হ্যাঁ, তাহলে ওটা কেমিস্ট্রি রেসপেক্টে ধরতে হবে। ও অরিজিনটা আচ্ছা আচ্ছা। অরিজিনটা বুঝতে পেরেছি। অরিজিনটা বুঝো, অরিজিনটা যে এখানে কারণ আমাদের। আমাকে হচ্ছে ইয়েতে মানে সিস্টেমের উপর যদি কার্য হয়, মানে সিস্টেম দ্বারা যদি কার্য হয়, সেটা অবশ্যই নেগেটিভলি দেখানো হয়, কন্টিনিউয়াস দেখানো হয় সেক্ষেত্রে। তাহলে আমাদের এখন নেগেটিভটা কিন্তু হ্যাঁ, আমাদের তুমি যেটা ক্যালকুলেশনে। বলছো ওটা কেমিস্ট্রিতে বলে, কেমিস্ট্রিতে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ওটা ঠিক। হ্যাঁ, কেমিস্ট্রি আর বলে। এখানে সংস্থাটি দ্বারা কেমিস্ট্রি কথাই কৃতকার্য বলছি। হলে পজিটিভ এটা আমাদের এখানে। হুম। হ্যাঁ, ঠিক আছে, এটা আর মনে রাখবে আর তাহলেই একটা হবে। কথা কি, ঠিক আছে, আমাদের এত কঠিন হবে না স্যার, মাইনাস প্লাস। আরে আচ্ছা ওটা ঠিক আছে, মানে পরে। না মাইনাস আসলে থাকলে কেমিস্ট্রি রেসপেক্টে ধরে নিতে হবে। তোমার, হ্যাঁ মাইনাস থাকলে কেমিস্ট্রি রেসপেক্টে, দুটোই থাকলে কি দুটো করবে থাকলে তখন? কোনো কোশ্চেনই হবে না। দুটো থাকলে মাইনাস স্যার করে নিতে দুটোই হবে। থাকবে, দুটোই থাকবে। আজ তো মাইনাসটা নিয়ে নিবে তাহলে। স্যার মুদ্রা কথা হলো স্যার, কেমিস্ট্রির মিষ্টি, তার মানে মিষ্টি যখনই থাকবে তখনই ভেবে নিতে হবে মাইনাস প্লাস থাকবে। আচ্ছা, তোমরা স্যার কেমিস্ট্রির ফিজিক্সের অঙ্কগুলো একটা আমাকে এক অঙ্ক দুটো আছে, পাঠাবে, ওটা ঠিক কি আছে? আমি দেখবো, একটুখানি তাহলে আমি বলবো এরপরে। তোমরা হ্যাঁ স্যার। কেমিস্ট্রি অঙ্কগুলো আমাকে পাঠাবে, তাহলে আমি দুটো অ্যানালাইজ করবো যে কি ব্যাপারটা আছে ওখানে, কি ধরনের ভাষাগুলো উচ্চারণ করা হয়েছে, আমি দেখবো, ঠিক আছে? আমিও এরকম ঠিক আছে স্যার। শেষ হ্যাঁ করিনি, ম্যাডাম বললাম দেখতে হবে শেষ। হ্যাঁ, আমাকে ওটা পাঠাবে, আমি দেখবো। তাহলে এখন আপাতত 32 নম্বরটা পড়ো। হ্যাঁ স্যার, রুদ্ধতাপ পরিবর্তনে পদার্থের। রুদ্ধতাপ কিউটা পরিবর্তনে 0 স্যার, তাহলে পদার্থের S1 আপেক্ষিক তাপ। MST করলে হুম। 0 হবে স্যার রুদ্র এটা। কি হয় বলো, রুদ্ধতাপ পরিবর্তনে কত আপেক্ষিক তাপটা কি হয়? স্যার H1 MST তাপে কিউ করবো কিউটা তো। তো জিরো হয় স্যার। হ্যাঁ, আপেক্ষিক তাপ। হ্যাঁ তো 0, তাহলে কি S সমান হচ্ছে H/MT, টিটা তাহলে 0/T মানে হচ্ছে 0। হ্যাঁ, এইচ স্যার ইকুয়াল টু এরকম। এম এস টি তো। হুম। তো এখানে এইচই তো হ্যাঁ জিরো না, তাহলে এসটাও জিরো হবে, এটাই তো হ্যাঁ স্যার। জিরো হওয়ার কথা। স্যার এটা হুম। যদি সমষ্ণ বলতো তাহলে কিন্তু অসীম হতো। হুম। এটা শূন্য স্যার হচ্ছে না। কিউটা আচ্ছা, জিরো বলে আপনি ডিভাইডেড বাই শূন্য মানে জিরো হয়, ঠিক আছে। মানে এটা অ্যান্সার যে কি আছে, এটা অ্যান্সার কি আছে 32টার? জানি না স্যার, বইটা নেই আমার কাছে। দেখছি স্যার। দেখো তো।
অ্যান্সার তো শূন্যই হবে। শূন্য আছে স্যার। সে জিরোই হবে। শূন্য আছে না, ঠিকই আছে, কত মানে 32 রুদ্ধতাপ, থাকবে, তো রুদ্ধতাপের 32 ক্ষেত্রে, হ্যাঁ স্যার শুন, রুদ্ধতাপের ক্ষেত্রে তো হিট অ্যাবজর্ব বা রিলিজ হচ্ছে না কিছু সিস্টেম থেকে, তাহলে তো এইচটা জিরো হয়ে গেল, তাহলে সেই হিসেবে মাস তো জিরো হতে পারে না, আর রুদ্ধতাপের টেম্পারেচার এর তো চেঞ্জ হয়ই হয়, তাহলে এটাও জিরো নয়, হুম। তাহলে এইচটাই জিরো এর মানে, ঠিক আছে, তাহলে এটাই হবে। আচ্ছা, তারপরে এটা যাই, এই কোশ্চেন তো ছিল এখানে দেখো এটা, 32 এই এটা এটা অঙ্কটা ম্যাথ, স্যার, হ্যাঁ স্যার, স্যার সিং কি এগুলো স্যার বুঝতে অসুবিধা। এটা আমি বলছি ওটা কোশ্চেনটা, করেছি স্যার। দেখো ও করে নিয়েছে, আর তাহলে তুমি বলছো বুঝতেই পারছো না কিভাবে হবে। এটার সমান ওয়ান আমরা মাইনাস টি কুড়ে টু বাই লোক, করতে হবে আচ্ছা, না? এই দেখো আমি স্যার একটু করতে বলি এই ভয় পায়। কোশ্চেনটাতে, শোনো, মানে আমি বলেছিলাম না রিজার্ভয়ের কথা, হিট রিজার্ভয়ের, তো একটা টেম্পারেচার বেশি যেখান থেকে আমরা নিচ্ছি, তাহলে এটা সোর্স হিসেবে কাজ করবে, হিট সোর্স বা তাপ উৎস, ঠিক আছে। আর তারপরে আমি বলেছিলাম যে যেখানে আমরা কিছু দিয়ে দেবো, যেমন সমুদ্রতে এক বালতি জল যদি ঢেলে দিই, তাহলে ওর কোনো লেভেলটা পার্থক্য হয় না, তাহলে ওরকম একটা টেম্পারেচার আছে ধরো T2, এখানে কিছু পরিমাণ হিট দিয়ে দিলে এই টেম্পারেচারটা চেঞ্জ হবে না, তো যে যেখানে আমরা দিব আর কি হিটটাকে, সেটাকে বলবো সিঙ্ক, মানে ওখানে হিটটা গিয়ে সিঙ্ক হয়ে যাবে, তাহলে এটাকে বলবো হিট সিঙ্ক। হিট সিঙ্ক মানে তাপ গ্রাহক, যেটা মানে তাপের গ্রহণ করছে যে, বোঝা গেছে এই দুটো শব্দ, হিট সিঙ্ক আর হিট সোর্স, ঠিক আছে, এটা তো হয়ে গেল। সিঙ্ক এবার মানে স্যার শোষণ করে যে, সিঙ্ক মানে যে গ্রহণ করে, গ্রাহক করে, মানে তাপের গ্রহণ করে যে, যে আচ্ছা, শোষণ করে একই জিনিস। আর সোর্স মানে যেখান থেকে তুমি পাও, আচ্ছা। মানে ইঞ্জিনটাতে যেখান থেকে তাপ দেওয়া হয়, একটা হিটার সোর্স হিসেবে কাজ করতে পারে, এরকম ব্যাপার। ওকে, এবার বলছে কি যে 40% এফিসিয়েন্সি আছে, একটা কার্নট ইঞ্জিন আছে, আর তার উৎসের উষ্ণতা হচ্ছে এত, মানে T1টা বলে দিয়েছে, মানে এটা T1, এটা ধরো T2, এখান থেকে হিট নিব, এখানে কিছু হিট ছাড়বো, এখানে ধরো Q1 হিট নিব, Q2 হিট ছাড়বো, আর এদিকে তাহলে আমরা ওয়ার্কটা আউটপুট হিসেবে পাবো, এটাই তো। তো এখানে T1টা বলে দিয়েছে কত, 227 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এটা তোমাকে করতে হবে কি কেলভিনে, তাহলে যদি করো 227 প্লাস 273, তাহলে কত হচ্ছে, 500, 500 স্যার। 500 স্যার, 500 কেলভিন হচ্ছে। এটা একটা জিনিস হলো। এবার বলছে তাপগ্রাহক এর উষ্ণতা অপরিবর্তিত রেখে, মানে T2টা চেঞ্জ করছো না তুমি, তাহলে তাপ উৎসের মানে T1টা উষ্ণতা কত করলে ইঞ্জিনের এফিসিয়েন্সি 60% হবে, বুঝতে পেরেছো? তো আমি কি করব, T2টা তো জানি না, এটা জানি না, তো আগে এই এফিসিয়েন্সি 40% যখন ছিল, তো এফিসিয়েন্সি মানে আমরা কি জানি, 1 মাইনাস T2/T1, তো এফিসিয়েন্সি 40% মানে 0.4, 40/100 মানে 0.4, স্যার 40/100 করে করলেও তো হবে। হ্যাঁ হবে, হবে, ঠিক আছে। এখান থেকে আমি T2টা আগে বের করে নিচ্ছি, তাহলে 1 মাইনাস 0.4 মানে 0.6, আর এদিকে T2/T1, তাহলে T2 ইজ ইকুয়াল টু হয়ে গেল 0.6 ইন্টু 500, তাহলে 5 6 30, 5 6 30, আর 3000, না 300 পয়েন্ট আছে না, 300 কেলভিন, তো T2টা হচ্ছে 300 কেলভিন 3000, পেয়ে গেলাম, 300 কেলভিন। পয়েন্ট আছে যে। তো এবার এবার বলেছে কি যে হিট সিঙ্কের উষ্ণতা অপরিবর্তন রাখছো, মানে T2টা এর পরের স্টেপেও কি 300ই থাকবে, 300ই থাকবে। এবার বলছে তুমি T1টার উষ্ণতা বাড়াতে হবে, তো কত হলে 60% এফিসিয়েন্সি, 60% মানে কি, এখন তুমি 0.6 করতে চাচ্ছ, তো 0.6 মানে কি 1 মাইনাস T2/T1, এখন T1টা বের করবে, রাইট। তো ব্যাপারটা হচ্ছে তাহলে T2/T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.6 মানে 0.4, তাহলে T1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে T2/0.4, T2 মানে 300, আর 0.4 মানে 4/10, মানে 10টা উপরে চলে যাবে,
তাহলে এটা যদি কাটো 4 7 28, 75 2 20 4 5 20, তাহলে 750 হলো হুম, কেলভিনে, কিন্তু অ্যান্সার তো দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 273 -273 করে দাও ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে। 10 থেকে 3 গেলে 7, এখানেও 7 4, এই তো ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 477 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে এটা, ঠিক আছে? স্যার এখানে ওই কেলভিন স্কেল না বসালেই গেল। হ্যাঁ, না বসিয়ে করে দেখবে তো আসছে কিনা, না বসিয়ে না করে দেখবে। হ্যাঁ, তো আসতে পারে স্যার। ওটা হোমওয়ার্ক থাকলো, করে দেখবে, হুম। তাহলে বুঝতে পারবে। তারপরেরটা দেখো, এখানে সেমই আছে মনে হয়, অঙ্কটা সেম টাইপের। একটি কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা 0.6, মানে পয়েন্টই দেওয়া আছে। ইঞ্জিনটির প্রতি চক্রে 20 জুল তাপ গ্রাহকে ত্যাগ করছে, মানে কোনটা Q1 বলে দিয়েছে না Q2 বলে দিয়েছে? Q2 টা বলে দিয়েছে স্যার। ইয়েস, Q2 টা বলে দিয়েছে, W। এর মানে তোমার বলেছে Q2 টা 20 জুল, ঠিক আছে? তাহলে প্রতি চক্রে ইঞ্জিন দ্বারা কৃত কার্য কত হবে, ওটা ডাব্লুটা বের করতে হবে। তো দেখো, ডাব্লু মানে আমরা জানি Q1 মাইনাস Q2, কিন্তু Q1 তো জানি না, তো আমরা এফিসিয়েন্সি থেকে Q1 টা বের করবো আগে। তাহলে আমরা কি জানি, এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এফিসিয়েন্সি হচ্ছে 0.6, এদিকে হচ্ছে 1 মাইনাস Q2 তো দেওয়া আছে বাই Q1। তাহলে আগে Q2 বাই Q1 বলছি কত হচ্ছে, 1 মাইনাস 0.6 মানে 0.4, রাইট? তো Q1 টা হয়ে যাবে Q2 মানে হচ্ছে তোমার কত, 20 বাই 0.4, তাহলে 50 হলো, 50 জুল। বুঝতে পেরেছো? তাহলে এটা 50 জুল আর এটা 20 জুল, তাহলে ডাব্লুটা কত হলো, 50 মাইনাস 20, 30 জুল, ঠিক আছে? 30 জুল। 35টা তোমরাই বলবে, বলো। এটা আগের দিন এটা তো করেছো? হওয়ার কথা স্যার। হ্যাঁ, এনআরটি এটাই হবে না, V2 বাই V1 লন V2 বাই V1, এনআরটি লন V2 বাই V1। P1 P2 দিয়েও হয় অনেক সময়। ওটা তো এখানে আরে 1/P2 হয়ে যাবে। উষ্ণতা স্থির রেখেছো না, T1 T2 কেন হবে? না সমউষ্ণ, আরেকটা ইকুয়েশন হয় স্যার, আমি বলছিলাম। না না হবেই না, এখানে সমউষ্ণ না, সমউষ্ণতে টেম্পারেচার সেমই থাকবে, ফিক্সডই থাকবে। তুমি প্রসেসটা আইডেন্টিফাই করো যে এনমোল আদর্শ গ্যাসের আয়তন তুমি স্থির উষ্ণতায় বাড়িয়েছো, তো এর মানে প্রসেসটা কি আইসোথার্মাল। তো আইসোথার্মাল প্রসেস হলে তো টিটা T1 কিভাবে হবে, টিটা টি থাকবে না, বোঝা গেছে? হ্যাঁ, মানে ভি এর জায়গায় তুমি প্রেসারের টার্মে লিখতে পারো, কিন্তু টেম্পারেচার তো ওটাই থাকবে। তো স্থির বলেই দিয়েছে স্যার আচ্ছা প্রেসারেরটা আমি বললাম, তুমি টি বলছিলে তো তখন। প্রেসারটাই বললাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভুল শুনে নিয়েছি। P1 বাই P2, এইটা বলো, ঠিক আছে। স্যার এইটা দেখো, হ্যাঁ বলো। আমি আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন পাঠিয়েছি কার্নোট ইঞ্জিনিয়ার, একটু দেখবেন? আর ঠিক আছে, দেখছি। তোমরা এগুলো দেখো, লাস্ট মানে SLST তে আসছিল 2016-তে, তো এরকম কোশ্চেন গুলো আসে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আসে, হ্যাঁ স্যার, মানে ইজি আছে। কিন্তু 1 নাম্বারটা বলো তো কি হবে একের? স্যার আমার মনে হচ্ছে বিটা হতে পারে, বের করে দেখতে হবে যদি V2 এর হ্যাঁ গামা থেকে। হ্যাঁ, এটা বের করে আমার দেখবে মনে তো। হচ্ছে বিটা হবে। এটা তো অ্যান্সার দেওয়া আছে এখানে, বিটা। ও আচ্ছা, হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে তো। দেওয়া আছে। দেখিনি স্যার। দেখিনি আমরা স্যার, দেখিনি ও আমরা দেখছি স্যার। ঠিক আছে, না তো এখানে তো দেওয়া আছে বলে এরকম এবার এত কি ডিগ্রি ব্যাপার আছে? আমাদের কি হবে তোমার দেখিনি, আমরা সত্যি আর কথা বুঝে আছে দেখছি।
আচ্ছা, ও একটা কোশ্চেন দিয়েছে, আমি আনছি ওটা, হয়ে এগুলো গেছে করে ওর? নিয়ে আগে। আচ্ছা, এটা বলো, এটা 2 নাম্বারটা বলো। এটা দেখবে না, এখানে ভুল আছে। স্যার এখন তো আনসার দেয়াই আছে না, আমি আর বলবো না স্যার। না না না, আরে ভুল আছে ওগুলো। না না না, ওটা দুধের ঘনত্বই বেশি হয়। ম্যাডাম না, দুধের ঘনত্বটা আমার মনে হয় কি বলতো, যে দুধের এখানে ঘনত্ব বেশি তাই আপেক্ষিক না না, আপেক্ষিক তাপ দিয়ে কোশ্চেনটা মনে হয় ভুল টুকেছে। দুধের আপেক্ষিক তাপ বেশিও হবে না, এটা কম হবে। কোশ্চেনটা স্যার একদম শিওর ভুল। হ্যাঁ, এখানে ডি অ্যান্সার হবে, কিন্তু দুধের এটা দুধের আপেক্ষিক তাপ আপেক্ষিক কম তাপ স্যার। কম হবে। হ্যাঁ তো জলের আপেক্ষিকতা বেশি, হুম। এটা একটা অপশন দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটা হলে যেত, কিন্তু এখানে দুধের যেহেতু দিয়েছে, তো এটা বেশি না করে কম করে দাও, আর তারপরে অ্যান্সার ঠিক করে দাও। হ্যাঁ তাহলে পরীক্ষায় গিয়ে এগুলো করবো নাকি? স্যার এরকম ভুল ফিজিক্সের কোশ্চেন থাকলে আমি খুব খুশি নাম্বার স্যার, স্যার নম্বর দিয়ে দেবে। হ্যাঁ, ভুল থাকলে নাম্বার দিয়ে দেয় তখন। তুমি হ্যাঁ এটা ওই একটা ফিজিক্সে পজিটিভ দিক। থাকুক, আমি ম্যাডাম আগে থেকে ভাবছি। স্যার ফিজিক্সে 2-4টা ভুল এনট্রপি থাকুক তাহলে পরিবর্তন স্যার সবসময় ধনাত্মক। ফিজিক্সে 2-4টা যেন হ্যাঁ, এটা বলো, এটা কি হবে? এরকম পড়লে স্যার তো এমনি সব একদম উড়িয়ে যাবে। ধনাত্মক হবে, এটা তো ঠিক নাকি? আছে। হ্যাঁ, ধনাত্মক কি সব, আমি বললাম না যে ডেল্টা এসটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। জিরো খালি সব তখনই হবে, হ্যাঁ রিভার্সিবল হবে, না হলে গ্রেটার দ্যানই হবে। তো সেই ক্ষেত্রে তো ধনাত্মকই তাহলে বলবো। স্যার, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তখন তো এন্ট্রপিটা 0 হবে, ওই জন্য ওকে তখন জিরো, রিভার্সিবল। আইসোএন্ট্রপিক পদ্ধতি বলা হয়। হ্যাঁ, তো এগুলো এইরকম কোশ্চেন আছে, অতটা ডিটেইল আমরা যেগুলো করছি ও তো আসবে না, মানে আসা উচিত না, কিন্তু দিয়ে দিলে কি করা যাবে। তো এই কনসেপ্ট। হচ্ছে ঘটনা। তো সবাই বলছে যে না এত বছর মানে ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, ওই জন্য কঠিন কোশ্চেন হবে, এটা সেটা বলছে, এখন ভয়ও লাগছে হ্যাঁ, স্যার। সেটা তো ওরা দেখেন বানাবে না না, কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা দিতেই পারে। আমাদের ফিজিক্যাল সায়েন্সে কত আনুমানিক? কি ওটা বলছেন? কি হবে? হলে তো সবার ক্যান্ডিডেট জন্যই সংখ্যা অ্যাপ্রক্স। কি ফিজিক্যাল সায়েন্সে? হুম হুম। করে করাতে হবে, করালে এই ধরে হ্যাঁ, ধরে ভালো করেই তো করবো, তো পড়ো পড়ো কোশ্চেনটা আগে। এখানে ক্ষেত্রফল বলেছে, মানে ডেল এস বাই এস ইন্টু 100 করতে হবে তো স্যার। এখানে বলছে এল দৈর্ঘ্যের একটি ধাতব তারের, মানে হ্যাঁ, তুমি এখানে কি বলেছে, ধাতব 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পরিবর্তন করলে 1% দৈর্ঘ্য বৃদ্ধি হয়। হুম ঠিক আছে, ওই একই দৈর্ঘ্যটা। ধাতু আর পাতলা প্লেট। ওই একই ধাতু দিয়ে তো একটি পাতলা প্লেট, মানে এখান থেকে এই যে 1% থেকে তুমি আলফাটা পেয়ে যাও না, আলফাটা পেয়ে গেলে বিটাটা পেয়ে যাবে, তাই না, 2 আলফা করে। তো সেই ক্ষেত্রে তুমি বের করতে পারবে পার্সেন্টেজটা। তাহলে দেখো, এল দৈর্ঘ্যের একটি ধাতব তারের উষ্ণতা 0 থেকে 100 ডিগ্রি বাড়ানো পর্যন্ত পরিবর্তন করা হলে তারটির 1% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। মানে কি বলেছে দেখো, আমাদের রিলেশনটা যেটা জানি বেসিক, সেটা হচ্ছে L2 ইজ ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি। আলফা ডেল্টা ডি, এটাই তো। তো আমি যদি বলি এরকম যে L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু কি হবে, L1 আলফা ডেল্টা টি। এর মানে L2 মানে L1 কে ডেল্টা এল বলে দিচ্ছি, আর L1টাকে এল বলে দিচ্ছি, তাহলে আলফা ডেল্টা টি হলো। পার্সেন্টেজ বলেছে না, পার্সেন্টেজ মানে দুই দিকে 100 দিয়ে গুণ করেছে, এর মানে ডেল্টা এল বাই এল ইজ ইকুয়াল টু আলফা ডেল্টা টি যদি বলি, তাহলে এটা ইকুয়াল টু 1% মানে 1/100, এভাবে করে করতে পারো, পয়েন্টে নিয়ে আসো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হলো, আলফা ইজ ইকুয়াল টু হলো 1/100, আর ডেল্টা টি মানে কত, 0 থেকে 100 মানে 100ই, ডেল্টা টি মানে টেম্পারেচার চেঞ্জ, আর 0 থেকে 100 করেছে মানে 100ই। তাহলে ব্যাপারটা কত হলো, 10⁻⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আলফাটা পেয়ে গেছো তো, রাইট? হ্যাঁ তো স্যার। বিটাটা কত বিটা হবে তাহলে, 2 ইন্টু 10⁻⁴, ইয়েস, কারণ বিটা ইকুয়াল টু 2 আলফা হয়। এবার বলছে যে স্যার আমাদের বার হবে ডেল এস বাই এস ইন্টু এক্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লেটের শতকরা ক্ষেত্রফল, তাহলে শতকরা ক্ষেত্রফল কি হবে, ডেল এস বাই এস ইন্টু 100% করতে হবে। তো এটা মানে কি হবে, এটা মানে আলফা ডেল্টা টি না হয়ে এখানে হবে বিটা ডেল্টা টি ইন্টু 100। ইন্টু 100। তো বিটা তো জানো কত,
2 ইন্টু 10⁻⁻4, আর এটা হচ্ছে ডেল্টা টি হচ্ছে 100, আর এটা হচ্ছে 100, তাহলে এটা 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 কেটে গেল, তাহলে 2% হয়ে গেল না? ঠিক আছে, তাহলে 2% হবে। স্যার অনেক সময় এই শতকরা গুলো স্যার গোলমাল হয়ে যায় ম্যাথেতে, এদিক থেকে না, ওদিক করতে শতকরা গেলে। মানে পার্সেন্টেজ মানে চেঞ্জ উপরে লিখবে, আর নিচে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা লিখবে, ইন্টু 100 করে দিবে। কতটা চেঞ্জ হলো, নিচে কার মধ্যে চেঞ্জ হলো, ঠিক আছে, ওটা ইনিশিয়াল ভ্যালুটা, আর ইন্টু 100 করে দিবে, তো পার্সেন্টেজে বেরিয়ে যাবে। স্যার ঠিক আছে। তারপরে 2 নাম্বারটা দেখো, এটা একটাতেই পুরো। স্যার এটা গামার মানটা বের করে তারপরে গামা সমান 3 আলফা, এটা করলে হবে না? কি বলছে, একটি ধাতব গোলকের উষ্ণতা এত ডিগ্রি বৃদ্ধি করলে এত আয়তন বৃদ্ধি করে, কত দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, এখানে গামাটা বের করো না, গামাটা বের করে নাও, তারপরে তো 3 দিয়ে ডিভাইড করে দিবে, হয়ে গেল। তাহলে এটা করবে না, মানে এখানে সেম রিলেশন, এখানে শুধু ভি দিয়ে যেটা হয়, তো ওটা ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু গামা ডেল্টা ডি। তো এটা 0.24% বলেছে আবার, তো ডিভাইড বাই 100 করে দিবে, তো করে বিটা গামাটা বের করো, তারপরে 3 দিয়ে ডিভাইড করে দাও আলফাটা বের করার জন্য। তাহলে এটা করো, হ্যাঁ করেছি মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এর পরেরটাতে যাচ্ছি। এটা দেখো, 3 নাম্বারটা দেখো তো, এটা তো মনে করলাম এই ধরনের সেমই না, মনো অ্যাটমিকের ক্ষেত্রে 5/3 ভি বাই এ, দেখো না 8 টাইমস কমে দেওয়া হয়েছে, রুদ্ধতাপ বলে দিয়েছে এখানে, ওখানে হঠাৎ ছিল এখানে, তাহলে অ্যান্সার কি 32। এটা করলাম। নিচের চারটা বলো, 4 নাম্বারটা। ডিকিউ ইকুয়াল টু ডি। কোন সংস্থার ক্ষেত্রে ডেল্টা ইউ ডেল্টা ডব্লিউ দেখো সংস্থাটি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, সংস্থা দেখো এখানে, দেখো সংস্থা দ্বারা কৃতকার্য কোন একটি তাপগতীয় প্রক্রিয়া নিচের কোনটি, তাই তো এখানে? হ্যাঁ, তাহলে কোনটা সঠিক? সমষ্ণ হলে, না সমষ্ণ হলে তো এটা হবে না, কি হবে, রুদ্ধতাপ প্রক্রিয়া ডেল্টা কিউটা 0 হয়, তাহলে বিটা হবে। কিন্তু দেখো এখানেও সেমই দেওয়া আছে, বিটা। এটা মিস্টেক হয়েছে, বিটা অ্যান্সার, দুটোই সেমই অপশন দেওয়া আছে বি আর ডি, বাট এটা দেওয়া উচিত ছিল না। তাহলে বি আর ডি দুটোই অপশন সেমই, তো দুটোই অ্যান্সার হওয়ার কথা। কোশ্চেনটাতেই তাহলে এটা সেম সেম করে দিয়েছে। স্ক্রিনটা স্যার মাঝে মাঝে আবছা হচ্ছে। ও আচ্ছা, দাঁড়াও তো, এরকম ব্যাপার তো। স্যার কিছু বলছেন, শুনতে পাচ্ছি না স্যার। না না, বলছি যে তুমি অন্য জায়গায় আছো নাকি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমার। আচ্ছা, এই জিনিসটা তাহলে তোমরা, হ্যাঁ স্যার প্রচন্ড সমস্যা হচ্ছে। হ্যাঁ ওই এরিয়াটা দিয়ে দেখে নিবে, 1 নাম্বারটা এরিয়া বেশি মানে ও হিট বেশি লাগবে, আর 2 নাম্বারটা এরিয়া কম নিচ্ছে মানে কম হিট লাগবে, তো সেই হিসেবে ডি নাম্বারটা অ্যান্সার। 6 নাম্বারটা দেখো, বলছে এখানে ইন্টারনাল এনার্জি রিলেশনটা বলে দিয়েছে এরকম, ইউ ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 পিভি। গ্যাসটি P0 স্থির চাপে আর V0 আয়তন থেকে 2V0 করা হয়েছে, মানে প্রেসারটাকে স্থির রেখেছে, মানে এটা ফিক্সড, মানে আইসোবারিক তাহলে প্রসেসটা হচ্ছে, আর আয়তনটাকে V0 থেকে 2V0 করা হবে, রাইট। তো এটা যদি করা হয়, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত হলো আমরা ওটা বের করে নিই। তাহলে ইনিশিয়ালি U1 স্টেজে, প্রথম ফেজে 5 প্লাস 2 P0 V0 ছিল, আর সেকেন্ড ফেজে 5 প্লাস 2 P0টা P0 আছে, V0টা 2V0 হয়ে গেছে, তাহলে ডেল্টা ইউটা কত, U2 মাইনাস U1, তাহলে এটা মাইনাস এটা করলে কত হচ্ছে 4, এখানে এখানে 2, মানে 2P0 V0 হচ্ছে ডেল্টা ইউটা। এ অবধি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু আমার চেয়েছে কি কি পরিমাণ তাপ শক্তি শোষণ হবে, মানে
ডেল্টা কিউটা চেয়েছে, তাহলে আমরা ডেল্টা কিউ ইকুয়াল টু কি জানি, ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, ডেল্টা ডাব্লু। কিন্তু ডেল্টা ডাব্লুটা কিভাবে বের করব, তাহলে ডেল্টা ডাব্লুটা এখানে দেখো স্থির চাপে, তাহলে স্থির চাপে কি হয়, ডেল্টা ডাব্লুটা পি ডেল্টা ভি হয় না, মানে পি জিরো হ্যাঁ স্যার ভি টু মাইনাস ভি, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে টু ভি জিরো মাইনাস ভি জিরো। এর আগের দিন আমরা করেছিলাম আইসোবারিকের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হয়, তাহলে পি জিরো ভি জিরো হয়, হলো। তাহলে এখানে ডেল্টা ইউটা টু পি জিরো ভি জিরো, আর ডেল্টা ডাব্লিউটা পি জিরো ভি জিরো, তাহলে টোটাল হয়ে গেল 3 টাইমস পি জিরো ভি জিরো। তাহলে আনসার হচ্ছে বিটা। ঠিক আছে, কোনো ডাউট আছে এখানে? কার্নোট ইঞ্জিনের বলছে একটি কার্নোট ইঞ্জিনে একটি পূর্ণ চক্রে মোট শোষণ করা তাপের মানে কি, কিউ ওয়ানটার, কিউ ওয়ান তো মোট শোষণ করার তাপ না, ওর 1/6 মানে এর 1/6 কার্যে পরিণত করতে পারে, মানে এটা কার ভ্যালু বলে দিয়েছে, ডাব্লুটা, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ওয়ান বাই 6 বলে দিয়েছে এর মানে। ঠিক আছে, তো যদি ইঞ্জিনের তাপগ্রাহকের উষ্ণতা, মানে তাপগ্রাহক মানে কি, হিট সিঙ্ক মানে টি2টা 62 ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে। ও এটা কমানো হয় বলছে, 62 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কমানো হয়, এটা নয়, তাহলে তার কর্মদক্ষতা দ্বিগুণ হয়, মানে এফিসিয়েন্সিটা বাড়ে। তাহলে তাপগ্রাহকের উষ্ণতা কত, তো সমস্যা হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো করব কিভাবে। এখানে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান বাই 6 দেওয়া আছে, আর একটা কন্ডিশন কি দিয়েছে, যে যদি টি2টা 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমাও, তাহলে তার কর্মদক্ষতা দ্বিগুণ হবে। আচ্ছা, আবার আমরা কি জানি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা ইজ ইকুয়াল টু বলছে কিউ ওয়ান বাই 6। তাহলে এখান থেকে আমি যদি কিউ টুটা বের করতে চাই, তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই 6 হলো, তাহলে 6 কিউ ওয়ান আর মাইনাস কিউ ওয়ান, মানে 5/6 কিউ ওয়ান। তাহলে কিউ টু বাই কিউ ওয়ানটা কত হলো, কিউ টু বাই কিউ ওয়ানটা 5/6 হলো, তাই না? কিউ টু বাই কিউ ওয়ানটা 5/6, মানে কি, মানে হচ্ছে এটা তো টি টু বাই টি ওয়ানও হবে না, এটা জিনিস হলো। এবার এফিসিয়েন্সি যেটা হয় সেটা কি হয়, 1 মাইনাস 5/6 হবে, মানে 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান এফিসিয়েন্সিটা। কিউ টু বাই কিউ ওয়ান মানে রেশিওটা আমি 5/6 পেয়েছি, তাহলে 1 মাইনাস 5/6 মানে 6, মানে তাহলে 1/6 হলো। আর এটা তাহলে এফিসিয়েন্সিটা 1/6 হলো, বা তুমি এখান থেকে যদি বুঝতে পারতে তো ভালো হতো, যে এফিসিয়েন্সি তো এটাই দিচ্ছে না, যে পরিমাণ তাপ দিচ্ছ তার কত অংশ কার্যে পরিণত করছে, ওটাই তো এফিসিয়েন্সি। তাহলে 1/6 কার্যে পরিণত করছে, তাহলে এটাই তো এফিসিয়েন্সি এর মানে, ডাব্লিউ বাই কিউ ওয়ানটাই তো এফিসিয়েন্সি। এখান থেকে ডাইরেক্ট বের করতে পারতে ডাব্লিউ বাই কিউ ওয়ান ইজ ইকুয়াল টু 1/6 না, তো এটাই তো এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি। তো আমরা এইভাবে করে ঘুরে ঘুরে করলাম। আচ্ছা। তো এনিওয়ে এফিসিয়েন্সি 1/6 আর কি, এটা আমরা পেলাম। এবার বলেছে কি, যে বলেছে যে তুমি, তাহলে এখানে দেখো, এখানে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু 5/6, তো এর মানে কি, টি টুটা ধরে নাও 5x আর টি ওয়ানটা ধরে নাও 6x। তো টি ওয়ানটার কিছু আমরা করছি না, টি টুটার কি করছি, টেম্পারেচারটাকে কমানো হচ্ছে, 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো হয়। তো এটা তুমি টি2টা 62 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবে, না তুমি 62 ডিগ্রি কেলভিন বসাবে, বলো?
স্যার কেলভিনে বসাতে হবে স্যার। না, এটাই তো, এটা বুঝতে হবে। এটা এটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জটার ক্ষেত্রে তুমি ইউনিটটা ম্যাটার করে না, চেঞ্জটার ক্ষেত্রে ইউনিটটা ম্যাটার করে ও না, আচ্ছা। বুঝতে পেরেছো? তো এখানে তুমি 62 বসাও, অসুবিধা নেই। কমানো হচ্ছে ওটা হ্যাঁ হ্যাঁ 62 বসানো যাবে? হ্যাঁ হ্যাঁ, কমানো হচ্ছে বা বাড়ানো হচ্ছে মানে ওটাই বসাবে, তাহলেই হবে। স্যার যদি কেলভিনে বসাই তাহলে কি মানটা অন্য চলে আসবে? না, কেলভিনে বসালে, কেলভিনে কি বসাতে যাচ্ছ? মানে ওই 62 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি কেলভিনে বসাই। দেখো, তুমি 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমাও বা 62 কেলভিন কমাও, একই টেম্পারেচার কমাচ্ছ না। মানে তুমি 1 ডিগ্রি কেলভিন কমানো মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেডও কমানো, একই জিনিস, মানে চেঞ্জ এখানে হচ্ছে যেহেতু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে তুমি ধরো 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, তো সেই হিসেবে ওখানে যদি তুমি 275 থেকে 277 করো, তো একই তো হলো না, চেঞ্জটা তো 2 হলো। পার্থক্যটা একই হবে। হ্যাঁ, হ্যাঁ ওটাই বলছি, স্যার। চেঞ্জের ক্ষেত্রে ওই ওই ভ্যালুটাই বসালেই হবে, তাই বলছি। ওকে, তো এবার এবার বলছে কি এফিসিয়েন্সিটা 2 গুণ হবে, এটা করলে কর্মদক্ষতা 2 গুণ হবে। মানে আগে যেটা 1/6 ছিল, এখন হয়ে যাবে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন 2/6। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তো T2টা কি 5x কি এখন? না, 5x মাইনাস মাইনাস 62, আর T1 তো 6xই আছে। এখান থেকে এক্সটা বের করে নিলে তুমি টেম্পারেচারটা পেয়ে যাবে। তাহলে এটা 1/3 হলো। আর এইদিকে তুমি যদি দেখো, তাহলে 1 মাইনাস 1/3 মানে 2/3, 5x মাইনাস 62/6x, তাহলে এটা 2/3 হলো। 3 দিয়ে কেটে, 3 দিয়ে কেটে দাও, 2 3 যা, তো কি হলো 5x মাইনাস 62 ইজ ইকুয়াল টু 2 আর 3x 6x। তাহলে এই তাহলে স্যার এটা ওটা 4x হবে। এটা 2x হবে না স্যার? আচ্ছা 3 দিয়ে কোনটা? কেটেছেন। ও ও হ্যাঁ, 6x। সেটাই সেটাই সেটাই, আমিও তো বলছি 3 দিয়ে কাটলে 2 হবে। এগুলো মিস্টেক করলে কিভাবে পাস করব? তাহলে এটা হলো 4। আচ্ছা, স্যার এরকম অনেক হয়, আমার দিতে হয় স্যার অনেক। তাহলে x ইকুয়াল টু 62। হ্যাঁ, কি হলো স্যার x আপনি ইকুয়াল টু, স্যার এরকম x ইকুয়াল টু, হ্যাঁ কি বলছে ও? সব ঘুরে ঘুরে স্যার আবার আমার চলে এসেছে। এরকম প্রচুর ভুল হয় স্যার। আচ্ছা, এক্সটা যদি স্যার দেখো 60, দেখি হয় তাহলে এক্সটা যদি 62 হয়, তাহলে 5xটা কত হচ্ছে? 5xটা কত হবে? 5 ইন্টু 62, 5 গুণে 310। 10 আর 5 6 30, 31, 310। তো এটা কেলভিনে আসবে, ঠিক আছে অ্যান্সারটা। তোমরা আবার বলবে স্যার এখানে তো আমি এটা 62, আমি তো 62 বসিয়েছিলাম, ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো আবার এটা কেলভিনে কিভাবে আসলো? না না, T2টা কেলভিনেই আসবে, কিন্তু এটা যে চেঞ্জটা না, তো আমি কেলভিনে বসাও বা ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো ব্যাপার না। তো এটা কেলভিনে যদি ইসে স্যার করো, ঘেটে যাচ্ছে স্যার। স্যার বলছি গোলমাল হয়ে যাচ্ছে স্যার, কখন সব সময় যা করি আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি না স্যার। শোনো শোনো, আমি আগে অ্যান্সারটা বের করি কত হচ্ছে। মাইনাস 273 করো, হ্যাঁ কত হচ্ছে? হুম, 273 এর 310 থেকে 200 37 হবে স্যার। 37, না তো 37 হবে, 37। 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সার। এবার তোমার ঘাটাঘাটিটা আমি আসছি। তার থেকে স্যার বলতে পারতেন 9 নম্বরটা, নিচের কোন তথ্যটি সঠিক নয়? নয় বলছি। তো তাপ এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, হ্যাঁ এটা তো সঠিক। বস্তু থেকে বিকীর্ণ তাপ শূন্যস্থানে আলোর বেগে, হ্যাঁ তো ঠিক আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলে আলোর গতিবেগ নিয়ে চলবে, ঠিক আছে শূন্যস্থানে। অভিকর্ষ না থাকলে স্বাভাবিক পরিচলন, এটা পরিচলন 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 হবে। স্যার চলন হবে চলন। হ্যাঁ ওটাই বলছি, পরিচলন সম্ভব হতো না, হ্যাঁ তো ঠিক আছে। স্যার এটা ঠিক আছে। বলছে সঠিক নয়, তাহলে এটাই হবে অ্যান্সার। জানি না, কিন্তু এটা হবে, এর মানে ওগুলো ঠিক আছে।
এবার ব্যাপারটা হচ্ছে এটা স্যার প্রপোর্শনাল টু আর স্কোয়ার হয়, ঠিক হবে আছে? 1/r। হুম। মানে আমি যখন সাপোজ এটা আমার জানা নেই, তাহলে কিন্তু এগুলো তো জানা আছে, তো এর মানে এটাই অ্যান্সার হবে, এটাই বলছি। আচ্ছা এইটা করো, 10 নাম্বারটা কি বলছো বলো, 10 নাম্বারটা তো। স্যার ওই কৃতকার্যটা বৃত্তের ক্ষেত্রফল হবে। হ্যাঁ এটা তো ঠিক আছে, এই অবধি ঠিক আছে, যে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলটা বের করবে কিভাবে? স্যার এটা আমি দু রকম বেরিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই তো। ওই যে এবারে ব্যাস, শোনো, এটা এখানে স্যার আমি ব্যাস একটা যেটা আসছে ওটা v2 v1 করছি, হুম, আবার ওটা p2 p1 ও হতে পারে ব্যাসটা। হ্যাঁ ওটাই তো। এবার শোনো, এটা করার জন্য আমি বলছি কি করবে। এটার জন্য একটু ম্যাথমেটিক্সের নলেজ লাগবে। কি, যেমন ধরো আসলে বৃত্ত যেটা হয়, বৃত্ত, তো সেইটা একটা এলিপসেরই একটা স্পেশাল টাইপ, তাই না? এলিপসের তো আসলে এলিপসের কি হয়, যে একটা সেমি মেজর এক্সিস হয় আর একটা সেমি মাইনর এক্সিস হয়, ঠিক আছে? ধরো এটা যদি এ দুটো হয় সমান। না সমান নয়, আলাদা বৃত্তের ক্ষেত্রে, এই স্যার এলিপসের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে আলাদা হয়। তো এটা সেমি মেজর এ বলছি, আর বিটা হলো সেমি মাইনর। তো এর এরিয়াটা যেটা হয়, তাহলে পাই টাইমস এ ইন্টু বি, বোঝা গেছে? মানে পাই এ বি হয়। এবার সেক্ষেত্রে আমাদের যখন এটাকে যখন আমরা বৃত্তের আকারে লিখছি, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এরিয়াটা যেটা হবে, তাহলে পাই ইন্টু সেমি না, মানে অর্ধেকটা করে নাও, পুরোটা না। তাহলে এখানে আর আর নিব, দুটোই তো আর, যেহেতু বৃত্ত, তাহলে আর ইন্টু আর, তাহলে পাই আর স্কোয়ার হলো। তাহলে এখানে আর আর নিতে পেলাম কেন? কারণ এই দুটোর ভ্যালুটা সেমি, ডাইমেনশনও সেমি, বোঝা গেছে? কিন্তু এখানে দেখো, এখানে তোমার এইদিকে ডাইমেনশন হচ্ছে ভলিউমের, এইদিকে হচ্ছে প্রেশারের। তো এখানে এরিয়াটা বের করার জন্য তোমাকে এই সেমি মাইনর এক্সিসটা বা সেমি মেজর মাইনর যাই বলো না কেন, এটাও নিতে হবে, এটাও নিতে হবে, বোঝা গেছে? মানে আমি এটা বলছি, তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এখানে, এলিপসের যে জেনারেল ফর্মুলা সেটা। মানে পাই আর স্কোয়ার করলে হবে না, বোঝা গেছে? কারণ ডাইমেনশনটা আলাদা আলাদা আছে। হ্যাঁ স্যার বুঝেছি স্যার, ওটা দুটো একই আছে বলে আমরা r² করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ ওটা ফর্মুলা নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না এই জেনারেল হচ্ছে এলিপসটা, এলিপসের স্পেশাল টাইপ হচ্ছে একটা তোমার বৃত্ত। আচ্ছা স্যার। তাহলে এখানে এরিয়াটা যদি বের করতে হয়, তাহলে পাই ইন্টু এই বরাবর এরিয়াটা, রেডিয়াসটা আমি যদি বের করি, এটাকে বলছি r1, আর এই বরাবর ধরো r2 বলছি, তাহলে r1 ইন্টু r2। তো r1 মানে কি হবে, পাই, r1 মানে কি হবে, v2 মাইনাস v1/2, হ্যাঁ স্যার। আর এটা মানে p2 মাইনাস p1/2, তাহলে পাই/4 p1 হলো। স্যার এটাই answer। প্রথমে আমি ভাবছি সবই তো উত্তর হতে পারে, সেটা ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, মানে এ বিটাও হতে পারে, এটা ভাবছিলাম। স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর আগে আগেটা তাহলে এটা বললেন পিআরভি এর হ্যাঁ, কারণ। তাহলে এটাই তোমার কি ওয়ার্কডানটা দিবে। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা এবার ও একটা কোশ্চেন আমাকে কার্নোট ইঞ্জিনে পাঠিয়েছে, ওটা নিয়ে আসছি, দাঁড়াও। সার্টিফিকেটটা হলো না যে। হ্যাঁ আসে গেল, তারপর হ্যাঁ হ্যাঁ আসবে একগ্রামের জন্য। সেটাই না, ফেজ ট্রানজিশন যখন হয়, তো সেইখানে টেম্পারেচারের চেঞ্জ হয় না, এটা তো ঠিক আছে। মানে ফেজ ট্রানজিশনের সময় টেম্পারেচারের চেঞ্জ হয় না, তো সেই ক্ষেত্রে হয় কি, যে যে হিটটা আমরা দিই সেটাও ফেজ ট্রানজিশনে ইউজ হয়ে যায়, ওটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট বা হিডেন হিট। তো বরফ যখন গলে জলে পরিণত হয়, তো সেই ক্ষেত্রে ল্যাটেন্ট হিটের মান যেটা হয় এল যদি বলি, তাহলে সেটা 80 ক্যালোরি পার 80 গ্রাম, তাই তো? ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। তো এই ডাটাটা একটু মনে রাখতে হবে বরফের ক্ষেত্রে, বোঝা গেছে? আর আর এটা ছিল না, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, যেটা মানে ভেপোরাইজেশনের সময় 537, 537। 500, 537, হ্যাঁ 37। 537 40 এরকম মনে হয়, 500, ঠিক আছে 540 মনে রাখি আমি, মনে হয় 37 এক্স্যাক্ট। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওটা স্যার একটু বলে দেওয়া আছে 40ও 19 এ থাকে স্যার। বলছি। আচ্ছা যাই হোক,
তো 80টা এখানে লাগবে, কারণ বরফ থেকে, আইস থেকে তোমার হোয়াইট ওয়াটার হচ্ছে। এবার তো এবার যে এটা যদি ল্যাটেন্ট হিট হয়, তাহলে এইচটা কত হয়? এইচটা হয় এম ইন্টু এল, মানে কত হিট লাগছে। তাহলে এটা ল্যাটেন্ট হিট, তাহলে এবার 1 গ্রামের জন্য এটা না ক্যালোরি পার গ্রাম, তাহলে এম গ্রামের জন্য এম এল হবে। তাহলে এখানে 546 গ্রাম, তাহলে এখানে কত হিট লাগছে? 546 ইন্টু 80, এত ক্যালোরি। ক্যালোরি। ঠিক আছে, এটা করলে কত হচ্ছে এটা? আচ্ছা এটা যাই হোক, মানে এটা হিট হলো, এটা হিট হলো। এবার বলছে কি স্যার এনট্রপি সমান এন্ট্রপির এইচ বাই টি পরিবর্তন। করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডেল্টা এস মানে আমরা কি বললাম, ডি কিউ বাই টি হয়। ডি কিউ মানে এখানে এইচটাই, তাহলে এইচ বাই টি অ্যাকচুয়ালি। তাহলে 546 ইন্টু 80 বাই টিটা কত? ভাই 273 273 শূন্য 273। ডিগ্রি সেন্টিগ্রেড। ইয়েস। তো এ তো তোমার, পুরোটাকে যাবে স্যার। এবার এটা যে আসলো, এটা কিসে আসলো তোমার বলো তো? এটা ক্যালোরি, কেলভিনে আসবে স্যার। এটা না স্যার না, ক্যালোরি কেলভিন পার স্কেলে কেলভিন, ক্যালোরি পার কেলভিন। কিন্তু অ্যান্সার জুলে আছে, মানে 4.2 দিয়ে গুণ করতে হবে আরো। 1 ক্যালোরি মানে, স্যার ওয়েট স্যার, এখানে বুঝতে পারিনি কি বলি। দাঁড়া আমি বলছি। এই যে এসটা যে আমরা বসিয়েছি, এলটা, এলটা কি ইউনিটটা দেখো, ক্যালোরি পার গ্রাম না? তাহলে এইচটা যেটা আসবে সেটা ক্যালোরিতে আসবে, কিন্তু অ্যান্সার গুলো দেখো জুলে আছে। তাহলে 4.2 দিয়ে গুণ করব, 1 ক্যালোরি মানে 4.2 জুল। বোঝা গেছে? তাহলে এখন জুল পার কে কেলভিন হবে। 72 চলে আসছে স্যার। হ্যাঁ, এবার কাটাকাটি করে কত আসছে দেখো। এই জিরোটা, 972। এই পয়েন্টটা তুলে দিলে জিরোটা উঠে গেল, এটা 2 দিয়ে কাটলো। তাহলে অর্জুনের এই কি হলো? 672। আচ্ছা, অর্জুনের 16 ইন্টু 42, 16 ইন্টু 16 ইন্টু 42, 16 দিনে 32 আর 16 যোগ 64, 67। 64, 64 আর 3, 672, 67। এটা জুল পার কেলভিনে। এটা অ্যান্সার আছে কি? হ্যাঁ আছে তো। তোমরা ভালো অঙ্ক। এটা ভালো এটাই। অঙ্ক এটা, মানে ল্যাটেন্ট হিটের কনসেপ্টটা লাগছে এখানে। কিন্তু এখানটাতেই ঘেটে দিবে, ওই সে ক্যালোরি এককটা বসাতে যে 4.2 এর গুণটা, 1 হ্যাঁ, পয়েন্টে গাড়ি এসে স্যার গেড়ে যাবে। এখানে যদি, আর যাবে। আচ্ছা তুমি যদি 4.2টা না গুণ করতে, তাহলে দেখো তো কোনো একটা অপশন আসছে কি অন্য? যদি আসে তাহলে তো আরো সমস্যা, না আসে তো ও বুঝতে পারবে যে ভুল স্যার হয়েছে। 160 আসছে স্যার, 160 আসছে। 160। এখানে দেখো, এখানে তোমার আগে আমাকে এটা বলো যে এই দুটো টেম্পারেচার যে দেওয়া আছে, তাহলে T1টা হচ্ছে তোমার 127, তাই তো? তাহলে 127 মানে 300 400, তাই তো? 400 ডিগ্রি কেলভিন। কেলভিন। আর T2টা হচ্ছে 27, 300। মানে 300 কেলভিন। হুম। আচ্ছা, উষ্ণতায় রক্ষিত দুটি তাপ আধারের মধ্যে ক্রিয়াশীল কোনো কার্নট ইঞ্জিন একটি পূর্ণ চক্রে 1260 জুল তাপ ছাড়ে। তো তাপ ছাড়ে মানে কি? মানে হচ্ছে তুমি যদি দেখো ইঞ্জিনটা, তাহলে এটা T2, এটা T1, তাহলে এটা তো নিচ্ছে ও তাপটা, ছাড়ছে কোনটা? Q2টা না? আর এটা ওয়ার্ক ডান আউটপুটটা। তাহলে Q2টা তোমার বলে দিয়েছে কত? 1260 জুল। বোঝা গেছে? আচ্ছা এবার দেখো, ছাড়ে মানে কিউটুটা। হ্যাঁ ছাড়ে মানে Q2টা, আর নিচ্ছে যখন, এটা ইঞ্জিন, এটা ইঞ্জিন নিচ্ছে যেটা, ওটা হচ্ছে ইঞ্জিন মানে Q1টা। তাহলে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1। তাহলে Q1টা কি হবে? Q1টা হবে Q2 ইন্টু T1 বাই T2। তাহলে Q2 হচ্ছে তোমার 1260, আর এখানে হয়ে যাবে কত? 4/3। অবশ্যই না, Q1টা বড়ই হতে হবে। 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 2 6, 420 হলো। তাহলে এটা 1680 জুল। বোঝা গেছে? এবার ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলেই তো হলো। ডাব্লুটা হবে কি? Q1 মাইনাস Q2, তাহলে 1680 মাইনাস 1260, তাহলে কত হলো? 0, 8 থেকে 6 গেলে 2, আর 6 থেকে 2 গেলে 4, 420। তাহলে 420
জুল। 420, এখানে অ্যান্সার 504 দেওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার 504 তো দেয়া আছে। তো আমরা কোথায় ভুল করলাম? ঠিকই তো আছে না, কোনো সমস্যা নেই তো? জুল, জুলে ক্যালকুলেশনে বেরিয়েছে তো অ্যান্সারটা। হ্যাঁ ঠিকই আছে, জুলেই আছে। ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি কি? 3 4 12, 3 2 6 0, ঠিকই তো আছে 1260। আর এখানে এগুলো 400 তো ঠিকই আছে, 300, কোনো সমস্যা নেই এখানে। এটা এটা আমার ভরসা নেই, আমার উপর এটার ভরসা আছে, যদি ক্যালকুলেশনটা ঠিক করি আর কি। 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 6 গেলে 2, আর এখানে হ্যাঁ ঠিক আছে 420, 420 অ্যান্সার হবে। ঠিক আছে গোপাল? গোপালের কত হয়েছে স্যার? ওই যে বলছেন, গোপালদা কিছু বলছেন না যে? আমি যে পারিনি রে, তুমি 504 মেলাতে পারিনি।